গল্প আরশিকতা, লেখায় সানজানা আলম। জন্মদিনে দীপ্রকে সারপ্রাইজ দিতে এসে নিজেই এত বড় সারপ্রাইজ পেয়ে যাবে সুপ্রভা বুঝতেই পারেনি। প্রিয়া, তনু, রনি, বাপ্পি সবার সাথে প্ল্যান করা হয়েছিল আগে থেকেই। জন্মদিনের আয়োজনে কোথাও কোনো ত্রুটি রাখেনি ওরা। সুপ্রভার প্ল্যান মত সব আয়োজন করেছে, তবে সুপ্রভা কোথাও ছিল না। ঠিক কেক কাটার আগের মুহূর্তে দীপ্র বারান্দায় গিয়ে সুপ্রভাকে ফোন করেছিল। তুই আসলি না প্রভা, খুব মিস করছি তোকে। আমি জানি এসব তোরই প্ল্যান। সুপ্রভা তখন বাড়ির গেটে হাসতে হাসতে বলেছে, আরে ধুর পাগল, যা কেক কাট, আমি ঠিকই দেখব। নিশ্চয়ই কে লাইক করবে, তাই না? যা কেক কাট, দেরি করিস না। কেক কাটতে ছুরিটা হাতে নিতেই সুপ্রভা দরজা ঠেলে একটা সাদা গোলাপি বুকে হাতে ঢুকে বলল, শুভ জন্মদিন দীপ্র। প্রার্থনা করি সব সুখ তোর পায়ের দেহ হয়ে আছে পড়ুক। বন্ধুরা সবাই হাততালি দিল আর দীপ্র-এর মুখটা 100 ওয়াটের বাতির মতো ঝলমলে হয়ে উঠল। আমি জানতাম তুই আসবি। আরে আমার তো এবার সারপ্রাইজের উপর সারপ্রাইজ। ভাইয়া না জানিয়ে চলে এসেছে। সুপ্রভা থমকে যায়। ভাইয়া মানে কে? শুভ্র? শুভ্র দেশে এসেছে? কবে এলো? সেই 4 বছর ধরে যে দেশে আসার কথা মনে করেনি। কোনো এক বিদেশিনীকে বিয়ে করে মার্কিন মুলুকে যা স্থায়ী হয়ে যাওয়ার কথা, যার সবাই এমন আন্দাজ করে আলোচনা করে, সেই শুভ্র। সেই শুভ্র যে কিনা 4.5 বছর আগে সুপ্রভাকে কাঁদিয়ে সবকিছু ভুলে গিয়ে পাড়ি জমিয়েছিল দূর মহাদেশে। পৃথিবীর অপর প্রান্ত থেকে যে কখনো কোনো খোঁজ রাখেনি সুপ্রভা বেঁচে আছে নাকি মরে গেছে। প্রভার ভাবনার অবকাশ হয় দীপ্রর ডাকে, এই প্রভা চলে আয়। প্রভা তাকিয়ে দেখে দীপ্রর পাশে শুভ্র দাঁড়িয়ে। চোখ মুখে কোনো দ্বিধা নেই, করে যাওয়া অন্যায় নিয়ে কোনো পাপবোধ নেই। ধবধবে সাদা একটা টি শার্ট আর শর্টস পরে ভাইয়ের পাশে দাঁড়িয়েছে। আর চোখেও সুপ্রভাকে দেখছে না। সুপ্রভাও দেখবে না, কি দরকার এই খারাপ ছেলেকে দেখার। সুপ্রভার ভালোবাসা ডিজার্ভ করে না শুভ্র, বরং করুণা হওয়া উচিত, এত ভালোবাসা পেয়ে হারিয়েছে। সুপ্রভা মৃদু স্বরে বলল, এখানেই ঠিক আছি, আমি দেখি, তুই কেক কাট এখন। সুপ্রভা একেবারেই সামনে দাঁড়ায়। দীপ্র কেক কাটে। স্কয়ার শেপের 5 পাউন্ডের 5টা আলাদা ফ্লেভারের কেক। দীপ্রকে কেক খাইয়ে দেয় শুভ্র। তারপর, আমি আসি বলে দ্রুত ড্রয়িং রুম থেকে হাতের বাইরের রুমটায় ঢুকে গেল শুভ্র। 4.5 বছর, অনেক বদলে গেছে সুপ্রভা। সদ্য কৈশোর থেকে তরুণী হয়ে ওঠা সুপ্রভাকে ফেলে শুভ্র চলে গিয়েছিল, সে আজ পুরোপুরি 22 পেরোনো যুবতী। জলপাই রঙের জামদানিতে কি ভীষণ স্নিগ্ধ লাগছে প্রভাকে, শুভ্র তাকাতে পারছে না। বছর 4 ভিনদেশে থেকে 100টা মেয়ের সঙ্গ করে কি লাভ হলো তাহলে? আজ সুপ্রভাকে দেখে বুকটা কাঁপছে কেন? কিভাবে মেনে নিবে প্রভাকে দীপ্রর পাশে? শুভ্র পুরুষালী শক্ত সমর্থ শরীর, দাড়ি গোফওয়ালা মুখের আড়ালে থাকা নরম মনটা কেমন যেন হুহু করে ওঠে। মেয়েটা যে কি প্রচন্ড ভালোবাসত শুভ্রকে, সে চিন্তা কাঁদতে কাঁদতে প্রায় সেন্সলেস হয়ে যাচ্ছিল। কোনো অপরাধ না করা মেয়েটাকে কিভাবে এত কষ্ট দিয়েছিল শুভ্র? যেন আর কোনোদিন শুভ্রকে মনে না করে। তীব্র ঘৃণা তৈরি হয় শুভ্রের নামটা শুনলেই। কি এমন হয়েছিল সেদিন? শুভ্র ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি ঝাপটা দেয়। আজ তো আসার কথা ছিল না প্রভার। শুভ্র বারবার দীপ্রকে জন্মদিনের প্ল্যান জিজ্ঞেস করছিল। দীপ্র মন খারাপ করে বলছিল, প্রভা আসতে পারবে না, ওর অফিসে কোনো একটা কাজ আছে। অফিসে কাজ? সেই ছোট্ট প্রভা এখন জব করছে একটা বড় কোম্পানিতে। সেই পাতলা পাতলা গড়নের মেয়েটা এখন পুরুদস্তুর এক ভদ্রমহিলা। কি সুন্দরী না হয়েছে দেখতে! অবশ্য আগেও তো ভীষণ মিষ্টিই ছিল। শুভ্র মনে পড়ে যায় সুপ্রভাকে প্রথম চুমু খাওয়ার স্মৃতি, প্রথম স্পর্শ, এগুলো কি এত সহজে মুছে ফেলা সম্ভব জীবন থেকে? শুভ্র পারেনি। সুপ্রভা বসেছিল ড্রয়িং রুমে। দীপ্রর মা ডাকলেন, এই প্রভা, আয় এদিকে। কখন এসেছিস? কি খাবি? এই মেয়েটাকে দীপ্রর ভীষণ পছন্দ। কয়েকদিন পরে তিনি বিয়ের কথা তুলবেন। শুভ্র বিয়েটা দিতে পারলেই। এসেছি কালকেই আন্টি, তোমার ছেলেকে সারপ্রাইজ দিতে ঘরে বসেছিলাম। হায় আল্লাহ, সারপ্রাইজ! তোকে দেখেই কত খুশি হয়েছে দীপ।
প্রভা একটু হাসলো। দীপ্র ওকে পছন্দ করে, যেমন তেমন পছন্দ না, হয়তো ভালোবাসে। শুভ্র চলে যাওয়ার পরে প্রভা কেমন পাগলের মতো হয়ে গিয়েছিল, কিন্তু দীপ্র ওকে ছেড়ে যায়নি। অবশ্য প্রভা দীপ্রকে কখনো বলেনি শুভ্রর সাথে ওর প্রেম ছিল। গাধাটা বুঝতেও পারেনি ওরই ভাইয়ের সাথে 4 বছর টানা প্রেম করেছে সুপ্রভা। সবার সাথে বসে খাই আন্টি, আলাদা আর কি খাবো? একটু ডিমের জর্দা খেয়ে যা, আয়। আন্টি খাওয়াবেনি? সুপ্রভা এগিয়ে যায়। আন্টি নিজে পিরিচে তুলে প্রভার মুখে দিয়ে দেন। মুখ ভরে নিয়ে প্রভা বলে, আর না আন্টি, এরপর আর কিছু খেতে পারবো না। শুভ্র কাঁধে টাওয়েল নিয়ে বের হয়ে ডাইনিং এ এলো। মা প্রভাকে আদর করে খাইয়ে দিচ্ছেন। তার আদরের ছোট ছেলের হবু বউ, খাওয়াবেনি তো? শুভ্র কিছু এসে যায় না তাতে। প্রভাকে অগ্রাহ্য করে শুভ্র বলল, মা, আমাকে একটু কফি দিতে পারবে? নো সুগার, নো মিল্ক। দিচ্ছি। প্রভা জগ থেকে ঢেলে পানি খায়। তারপর শুভ্র পাশ থেকে চলে যেতে উদ্যত হলেই শুভ্র জিজ্ঞেস করে, হাই, কেমন আছো? বলেই মনে মনে বলে, শীত। কথা বলার দরকারই ছিল না, যদি রিয়্যাক্ট করে। প্রভা স্মিত হেসে পাশ কাটিয়ে চলে গেল। শুভ্র নিজের ঘরে ঢুকে গেল আবার। বন্ধুরা সব গল্প করছে, দীপ্র ভাইয়া কোথায় গেল, ডেকে আনো। একা একা বোর হচ্ছে। দীপ্র তাই রুমে উকি দিয়ে শুভ্রকে ডাকলো, ভাইয়া এসো বাইরে। শুভ্র বলল, না রে, এত ভিড়ে সাফোকেশন হচ্ছে। এসি অন করে বসেছে শুভ্র। ওকে, তুই রিল্যাক্স কর। দীপ্র এসে বলল, এসি অন করে বসেছে, গরমটা সহ্য করতে পারছে না একদম। সুপ্রভা ভাবল, শুভ্র এত বদলে গেল কিভাবে? এই ছেলেটা সবকিছু করতে পারত, সব পরিস্থিতিতে অ্যাডজাস্ট করতে পারত। প্রভা, একটু আয় তো। দীপ্র আয়, টেবিলে খাবারটা সার্ভ করে দে। সবাই নিয়ে খাবে। পিউ বলল, প্রভাকে আন্টি এমনভাবে ডাকে যেন প্রভাই বাড়ির কেউ। নাতাশা বলল, দীপ্রর সাথে সেটেল করে নে প্রভা, তোদের বন্ধুত্ব নিয়ে তো সবাই চিন্তিত। প্রভা হেসে বলল, তোরা এবার দীপ্রকে একটা বিয়ে দে, তাহলে চিন্তা কমবে। তার আগে শুভ্র ভাই আছে পাশ থেকে রনি বলল। প্রভা উঠে চলে যাওয়ার পরে দীপ্র বলল, তোরা না পারিস? এগুলো বলার কারণে পরের 6 মাস আর কোনো মিটিংয়ে প্রভাকে আর পাবি না। তাহলে মামা, তুমি বলো, প্রপোজ করো। আর কত? বয়স তো কম হয় নাই তোমাকে, রনি বলল। দীপ্র বলল, বাদ দে তো, প্রভার মনে হয় অন্য কোনো পছন্দ আছে। আমাকে বন্ধুই মনে করে। আর তুই? টনির প্রশ্নে দীপ্র মাথা চুলকে বলল, বুঝিসই তো, পাত্তা না দিলে কি করব? যা, একটু ইমপ্রেস করার চেষ্টা কর। দীপ্র উঠে চলে গেল। আন্টি এক মগ কফি দীপ্রকে দিয়ে বলল, যা, শুভকে দিয়ে আয়। দীপ্র, এদিকে শোন। পিয়ের ডাকে দীপ্র মগটা প্রভার হাতে দিয়ে বলল, ভাই একে দিয়ে আয়। আমি আসি। সুপ্রভা অপ্রস্তুত হয়ে বলল, আমি? হ্যাঁ, সমস্যা কি? যা তো। দীপ্র চলে গেল। সুপ্রভা মনে মনে ভাবল, ঠিকই তো, সমস্যা কি? এত রিয়্যাক্ট করলে শুভ্র ভাববে ওর কথা মনে করে এখনো কষ্ট পায় প্রভা। কিন্তু বিষয়টা তো সত্য। প্রভা প্রচন্ড কষ্ট নিয়ে এতগুলো বছর কাটিয়েছে। তবে ওর মতো বাজে ছেলেকে প্রভা এখন আর পাত্তা দেবে না। দরজা ঠেলে প্রভা দেখল রুমে কে নেই। কফি রেখে বের হয়ে আসার সময় চোখে পড়ল টেরাকোটার আয়নাটা। সেই আয়নাটা, যেটা প্রভাকে ধরা পড়িয়ে দিয়েছিল শুভ্র কাছে। এতদিন এটা কোথায় ছিল, চোখে পড়েনি তো। আয়নাটা মনে হয় পলিশ করা হয়েছে নতুন করে। এটা কি নতুন করে বের করেছে শুভ্র? কিন্তু কেন? শুভ্র ওয়াশরুম থেকে বের হলো, হালকা নীল রঙের টাওয়েল জড়িয়ে উন্মুক্ত বুকে। প্রভা দ্রুত বের হয়ে যাচ্ছিল। শুভ্র অস্বস্তি ছাড়াই বলল, কেমন আছো? প্রভা উত্তর দিল না, দ্রুত বের হয়ে যাচ্ছিল। প্রভা, যেটা ছিল সেটা অতীত। তুমি আমার পরিবারের আপন, তাই এরকম করলে সেটা সবার চোখে লাগবে না। সুপ্রভা দরজা খুলে বের হয়ে গিয়ে দরজাটা জোরে লাগিয়ে দিলে। শুভ্র একটু হেসে মনে মনে বলল, বেচারা দরজা, শুধু শুধু মার খেলি। সরি রে, আমার ভাগের রাগটা তোকে দেখতে হলো। টেবিলে খাবার দেওয়া হয়েছে। সুপ্রভা বসে পড়েছে। খেতে ইচ্ছে করছে না একদম।
না খেয়ে চলে যাওয়া অশোভন দেখায়। দীপ্র সার্ভ করে দিচ্ছে। শুভ্র চেঞ্জ করে কফির মগ নিয়ে বের হলো রুম থেকে। পিউ বলল, ভাইয়া প্লিজ বসেন আমাদের সাথে। শুভ্র বলল, আরে তোমরা খাও, আফটার অল আমি তো হোস্ট। রনি বলল, ভাই আপনি হোস্ট না, আপনি বড় গেস্ট। আমরা তো ইচ্ছে করলেই আসি, আপনি তো প্রবাসী হয়ে গেছেন। কত বছর পর আসলেন? সুপ্রভা বিড়বিড় করে বলল, 4.5 বছর। এই প্রভা, কি বলিস? প্রভা বলল, কিছু না। শুভ্র একদম টেবিলের এক মাথায় দাঁড়িয়ে পড়ল। কেন যেন প্রভাকে দেখতে ইচ্ছে করছে। সামনে আসার আগ অব্দি এইরকম কিছু মনে হয়নি। মনে হয় প্রভা বুকের ভেতর ছাই চাপা আগুন হয়ে জমেছিল, এতদিন পরে কি নাড়া দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। প্রভাকে ভুলে থাকতে অনেক মেয়ের সাথে ডেট করেছে শুভ্র। সেটা যেই সেই ডেট না, একেবারে চূড়ান্ত পর্যায়ে, শুরু পড়া যাকে বলে। প্রতিবার তীব্র অতৃপ্তি নিয়ে সঙ্গিনীকে বিদায় দিয়েছে। প্রভা রানারিভাবে দেওয়া একটা চুনু যে ঝড় তুলেছিল, অন্যরা কেউ বিছানায় ঝড় তুলেও কোনো আলোড়ন তুলতে পারেনি হৃদয়ে। প্রভার প্লেটে দীপ্র ইলিশ মাছ তুলে দিতেই শুভ্র বলল, এই কি করিস, ওর ইলিশ মাছে অ্যালার্জি আছে। দীপ্র অবাক হয়ে বলল, তাই কখনো তো বলিস নাই প্রভা। আর তুমি জানলে কিভাবে ভাইয়া? শুভ্র অপ্রস্তুত হয়ে গেল। একটু সামনে নিয়ে বলল, বলেছে এই বাসায় কি প্রভা আজ প্রথম এসেছে নাকি? আগেও বলেছে, তখন শুনেছিলাম নাথিং সিরিয়াস ইস্যু। প্রভা প্লেট ফেলে উঠে পড়ে বলল, না অ্যালার্জি নেই, অ্যাডজাস্ট হয়ে গেছে। উনি জানেন না সেটা। দীপ্র, আমার খুব মাথা ধরেছে, কিছু মনে করিস না রে, আমি এখন যাব। খাওয়াটা তো শেষ কর। না রে, বমি হয়ে যাবে। প্রেশার ফল করে ইদানিং খুব। প্রভা উঠে সিংকে হাত ধুয়ে ফেলল। তারপর অ্যান্ডিকে বলে বের হয়ে গেল দ্রুত। হ্যাঁ ওই দীপ্র, তুই যা ওর সাথে, রনি বলল দীপ্রকে। শুভ্র বলল, আচ্ছা তুই থাক, আমি ওকে ছেড়ে দিয়ে আসছি। দরজা খুলে শুভ্র কোথাও প্রভাকে দেখতে পেল না। প্রভা বের হয়ে অটো পেয়ে গেছে। কান্না পাচ্ছে খুব। প্রভার অ্যালার্জি আছে, সেটা এখনো মনে রেখেছে। সেই কবে মাছ খেয়ে অ্যালার্জি হয়েছিল, সেই পড়ুবাড়ির আড়ালে শুভ্র প্রভার জামার বোতাম খুলে ছুঁয়ে দেখে আদর করে দিয়েছিল। কেমন গায়ে শিরশিরে অনুভূতি এখনো। এত ফাঁকা জায়গায় একা পেয়ে প্রভাকে অপমান করেনি শুভ্র। এত ভালোবাসত দুজন দুজনে, আর শুভ্র কি করলো সেই অবধি। কেন করলো প্রভা আজও জানে না। এখন তো সুন্দরী কোনো এক বিদেশিনীকে বিয়ে করছে সম্ভবত। ওদের আবার বিয়ে লাগে নাকি? লিভ করে হয়তো। ইস, এত খারাপ, গুণ খারাপ বুঝতে পারেনি সুপ্রভা। রাতটা অস্থিরতায় কেটে গেল প্রভার। সকাল সকাল মন খারাপ লাগছিল। একটু বেলা বাড়তে বের হলো একা একা। শহরের বাইরে একটা রাস্তা আছে, হাঁটলে ভালো লাগবে কিছুক্ষণ। এই রাস্তাটা আগে ইটের ছিল, বহুদিন আসা হয়নি। প্রভা আসার সাহস পায়নি, ভীষণ একাকিত্ব গ্রাস করে নিত। এখানে নিয়ে আসতো শুভ্র। ছোট্ট মফস্বলে স্কুলে পড়ুয়া সুপ্রভাকে নিয়ে বসার মতো কোনো জায়গা ছিল না। শুভ্র খুঁজে খুঁজে এই রাস্তা বের করেছিল, তখন একটু ভয় ভয় লাগতো। শুভ্র আগলে নিয়ে আসতো। একটু নেমে ঢালু মতো জায়গা, সেখানে শুভ্র প্রভার কোলে মাথা রেখে শুয়ে শুয়ে গল্প করত। তখন প্রভার কত প্ল্যান, শুভ্র পড়া শেষ হতে হতে প্রভা ইউনিভার্সিটিতে ঢুকে যাবে। শুভ্র জব পেয়ে গেলে বিয়ে করে নেবে দুজন। তারপর দুজনের লাইন নিয়ে সংসার। প্রভা বলতো, আমি কখনো জব করব না, তোমার বউ হয়ে থাকবো। সেই প্রভা এখন কত ক্যারিয়ারিস্টিক হয়ে গেছে। মাস্টার্সে ভর্তি হয়ে জবে ঢুকে গেছে। এখন ক্লাসে পার্সেন্টেজ নেই। জব করলে সেটা সিভিতে অ্যাড হয়ে যাবে। দূর থেকে কতগুলো ছেলেকে দেখা যাচ্ছে, সুপ্রভা ইতস্তত করে, একা একা যাওয়ার ঠিক হবে না। অটোওয়ালাকে বলেছে 1 ঘন্টা পরে এসে নিয়ে যেতে। 1 ঘন্টার আগে এখান থেকে ফেরা যাবে না। একটু ভয় ভয় লাগে, যদি কোনো অঘটন হয়, ছেলেগুলো যদি গাঁজাখোর হয়, ইয়াবা খেয়ে ওকে রেপ করে। না নাকি সব ভাবছে প্রভা। হঠাৎ করে একটা গাড়ির হর্নে প্রভা পেছনে ফিরে, একটা কালো প্রাইভেট কার এসে থেমেছে। ভেতর থেকে নেমে এলো শুভ্র। তুমি এই সময় এখানে এসেছো কেন? প্রভাকে কোনো ভূমিকা না করেই শুভ্র জিজ্ঞেস করলো। প্রভা উত্তর দিল না। শুভ্রর সাথে সব কথা শেষ হয়েছে অনেকদিন আগেই।
একটু সামনে হাঁটতে লাগলো। শুভ্র গাড়ি স্লো করে ওর পাশাপাশি কিছু দূর গিয়ে ওর পথ আটকে দাঁড়ালো। সুপ্রভা বলল, এটা কি হলো? আমি তোমাকে আগে প্রশ্ন করেছি, আপনার উত্তর দিতে আমি বাধ্য নই। হুম, জানি। এই জায়গাটা এখন আর সেফ না, ফিরে চলো। সুপ্রভা বলল, আমি আমার সময় মতো ফিরব। আপনি কাইন্ডলি আমাকে বিরক্ত করবেন না। ছেলেগুলো এগিয়ে আসছিল, কাছাকাছি চলে এসে হয়তো কিছু আন্দাজ করে জিজ্ঞেস করলো, কি সমস্যা? কারা আপনারা? এখানে কি? শুভ্র মনে মনে বলল, দের ব্যাটারির তেজ কত, হাঁটুর বয়সী পোলাপান সব। সুপ্রভা বলল, আমাদের ব্যক্তিগত আলোচনায় ঢুকবেন না, আপনারা চলে যান। আমরা সম্পর্কটা জানতে চাই, কি হয় আপনার? শুভ্র বলে উঠল, হাজবেন্ড ওয়াইফ, বউ হয় আমার। হয়েছে? দেখে তো মনে হয় না। মোবাইলে ছবি আছে, দেখান। আশ্চর্য, আমার বউ প্রমাণ করতে হবে? বাড়াবাড়ি হচ্ছে না? সুপ্রভা দেখল শুভ্র রেগে যাচ্ছে। এখন আপনার বউ হইলে একটা ছবি থাকবো না মোবাইলে মিয়া? ভূগোল বুঝান নাকি চেংড়া ছেলেটা তেড়ে আসে। শুভ্র বলল, ওয়েট, বলে একটা নম্বরে ডায়াল কল করে কেন ধরলো। ওয়াসিম, থ্যাঙ্কস দোস্ত যে একবারে তোরে পাইছি। আর তোর ভাবিয়ে নিয়ে এই চওড়া রাস্তায় আসছিলাম, কয়েকটা ছেলে পেলে ধরছে, বউ প্রমাণ দিতে বলে, এখন ফোর্স পাঠা। উদ্ধার কর। আরে না, গুন্ডা না, লোকাল ছেলে পেলে, না কেস দিস না, আমাদের নিয়ে যা। ফোন রেখে শুভ্র বলল, ওকে ফাইন, দাঁড়াও এখানে। ক্যান্টনমেন্ট থেকে জিপ আসবে, তোমরা তখন দেও। ছেলেগুলো একটু ইতস্তত করে আস্তে আস্তে কেটে পড়ে। ওর চলে যেতেই সুপ্রভা বলল, এত সুন্দর করে মিথ্যে বলা কবে শিখলেন? শুভ্র একটা সিগারেট ধরিয়ে বলল, মিথ্যেটাই জীবন। সত্য হচ্ছে সবচাইতে বড় মিথ্যা। যাক, এসো, এখানে থাকতে হবে না। সুপ্রভা বলল, আমি এখানে কিছু সময় থাকবো, আপনি চলে যান, আপনার কাজ হয়ে গেলে। শুভ্র বলল, যা শেষ হয়ে গেছে, কেন শুধু শুধু সেই দিনগুলো মনে করতে যাচ্ছ সুপ্রভা? মানুষ বর্তমানে বাঁচে, অতীতে না। সুপ্রভা হেসে বলল, আপনি ভুল ভাবছেন, আমি কিছু মনে করতে চাই না। আমার সেই সময়, ইচ্ছে, শক্তি কোনোটাই অবশিষ্ট নেই। তুমি আগে আমাকে তুমি করে বলতে। ওহ তাই, ভুলে গেছি, অনেকদিন আগে তো। আপনি আমার বন্ধুর বড় ভাই, সম্মানিত ব্যক্তি। বাদবাকি কোনো কিছু আমি মনে রাখতে চাই না। আপনি এখানে আসা নিয়ে কোনো জটিল কিছু মনে করবেন না। সেই সুপ্রভা অনেকদিন আগেই মরে গেছে। আমি এমনিতেই এসেছিলাম, কাকতালীয় ভাবে আপনি এসে পড়লেন। একা এলে হয়তো এই ছেলেগুলো আমাকে কিছু জিজ্ঞেস করতো না। আচ্ছা, দেখা হলো যখন, একা ফেলে যাই কি করে তোমাকে বলি? শুভ্র মনে হলো এটা বলা ঠিক হয়নি। সে একা ফেলেই চলে গিয়েছিল। এখন সুপ্রভা ওকে কথা শোনাবে? সুপ্রভা কিছুই বলল না। হেঁটে আরেকটু সামনে এগিয়ে গিয়ে বসে পড়লো একটা গাছের নিচে। শুভ্র চোখের সামনে সেই দিনগুলো ভেসে আসে, কত খুনসুটি, মাসে 2বার বাড়িতে চলে আসা, সুপ্রভাকে নিয়ে এখানে এসে বসে থাকা। আচ্ছা, দীপ্রর সাথে কি সুপ্রভার প্রেম হয়েছে? কালও তো সারপ্রাইজ দিল দীপ্রকে। মা সারাক্ষণ বলতে থাকে, প্রভাকে বউ করে আনবে। শুভ্র কি কোনো ভুল করে ফেলেছে? সুপ্রভা কাউকে ফোন করছে। শুভ্র এগিয়ে গেল সামনে। সুপ্রভা ফোনটা রাখলো। শুভ্র আরো একটা সিগারেট ধরিয়েছে। সুপ্রভা খেয়াল করলে কিছু বলল না। শুভ্র দেখল, সুপ্রভা ওর সিগারেটের দিকে তাকিয়েছে। শুভ্র নিজেই বলল, অভ্যাস হয়ে গেছে, প্রচুর কাজের প্রেশারে থাকি। সুপ্রভা উত্তর দিল না। দূরে তাকিয়ে দেখলো অটো চলে আসছে। তাই উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করলো। শুভ্র বলল, তুমি অটো রাখছিলে, আমার সাথে যাবে না তাই? সুপ্রভা বলল, শুভ্র, আমার জীবনের কোথাও আপনি এখন আর নেই। আমি একা চলতে পারি, শিখে গেছি। অটোতে উঠে সুপ্রভা চলে গেল। শুভ্র বসে পড়ল সুপ্রভার জায়গায়। তুমি বুঝবে না সুপ্রভা, আমি কত কষ্ট করে তোমাকে ভুলতে চেয়েছি। কিন্তু বিশ্বাস করো, একটা মুহূর্তেও তোমাকে ভুলে থাকতে পারিনি। আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো, কিন্তু তোমার হাত ধরে দীপ্তি ছিল। আমার পাশে কেউ ছিল না। দূর প্রবাসে একা একা আমি কষ্ট পেয়েছি সুপ্রভা, তুমি কখনো জানবে না। কিছুক্ষণ বসে শুভ্র উঠে পড়ল।
সুপ্রভার বন্ধু পিয়ের বাসায় সবার দাওয়াত ছিল। সুপ্রভা বলেছে সে যেতে পারবে না, কিন্তু পিয়ার ফোন করলো আবারও, তাই ওর কথা ফেলতেও পারল না। পরে ভাবলো শুভ্র নিশ্চয়ই সেখানে যাবে না। ভাবতেই যেন পিয়া বলল, প্রভা, শুভ্র ভাইয়াকে ইনভাইট করেছি, তোকে জানিয়ে রাখলাম। প্রভা একবার ভাবলো যাবে না, পরে ভাবলো শুভ্র এখন তার কিছুই হয় না, গেলেও কিছু না, না গেলেও কিছু না। তাই প্রভা বলল তো। পিয়া বলল, তোকে রাজি করিয়ে তারপর জানালাম। শুভ্র ভাইয়ের বিষয়টা তো দীপ্র জানে না এখনো, তাই না? সুপ্রভা বলল, শোন, এখন দীপ্রর জানা বা না জানায় আমার কিছু আসে যায় না। তুই দীপ্রকে নিয়ে ভাবিসনি কখনো? পিয়া, তোর কি পাশের বাসার অ্যান্ডিলের মতো খোঁচাখুচি খুব পছন্দ? আমি শুভ্রর সাথে প্রেম করেছি, একা একা ওর বাসায় গিয়েছি, ওর সাথে চুমু খেয়েছি, এখন ওর ভাইকে আমি বিয়ে করার ভাববো? ইজি ইম্পসিবল। দীপ্র আমার বন্ধু হয়েছে পরে ওর সাথে মেশার গল্পটা ভুলে গেছিস? এখন দীপ্র আমার খুব ভালো বন্ধু, কিন্তু এর বেশি একটু বলবি না তোরা। কখনো না। তাহলে আমি তোদের সার্কেলেই এর মিশব না। সরি, এতগুলো কথা শুনিয়ে দিবি বুঝি নাই রে। বাদ বাদ বাদ, তোর উপর দিয়ে কি গেছে সেটা তুই জানিস। এসব নিয়ে আর কোনো কথা হবে না। চলে আসিস প্লিজ। পিয়া ফোন রেখে দিল। সুপ্রভা শুয়ে পড়ল জানালার পাশে। কতদিন আগের কথা, মনে হয় এই তো সেদিন। দীপ্র ক্লাস টেনে এসেছিল ওদের সাথে। পলাশতলা হাউজিং এ বাড়ির কাজ শুরু করায় ওর রেজিস্ট্রেশন নেই করে গিয়েছিল, যার কারণে সমস্যা হয়নি ভর্তিতে। দীপ্রদের বাড়ির পাশেই বাড়ি করেছেন লিপি ম্যাডাম, বাংলার মিস। সুপ্রভা, পিয়া, চৈতি ওরা সকালে মিসের কাছে বাংলা পড়তো বেঁচে। সেদিন সকালবেলায় পড়া শেষ করে বের হতেই চোখে পড়ল দীপ্রদের বাসার গেটে রিকশায় নামছে একটা ছেলে। ভাড়া মিটিয়ে গেট খুলে ভেতরে ঢুকলো ছেলেটা। কাঁধে একটা ব্যাগ, সম্ভবত ঢাকা থেকে ফিরেছে। মুখের আদল দীপ্রের মতো। সুপ্রভার দৃষ্টি আটকে গেল। ছেলেটা মাথায় ক্যাপ পরা ছিল। ক্যাপ সরিয়ে সুপ্রভাকে দেখলো কিনা বোঝা গেল না। গেটের সামনে দাঁড়ালো সুপ্রভা। পিয়া আর চৈতি নিজেরা হাসাহাসি করছে, দারুণ না দেখতে ছেলেটা। দীপ্রদের বাসায় ঢুকেছে, কি হয় ওর? সুপ্রভা কথা বলল না। কি হলো প্রভা? সুপ্রভার একটু অস্বস্তি লাগছে। একটা ছেলেকে দেখে এমন লাগার কারণ কি? ছেলেটা কি বেশি সুন্দর দেখতে? এই প্রভা। প্রভা বলল, ছেলেটাকে চিনিস তোরা? না, আগে দেখিনি। দীপ্রকে জিজ্ঞেস করবো? ওর সাথে কথাই তো বলিস নাই কখনো। আর সরাসরি জিজ্ঞেস করলে যদি কিছু মনে করে। সুপ্রভা ভুরু নাচিয়ে বলল, আচ্ছা আমি ম্যানেজ করছি। ওয়েট, কাল ক্লাসে আসতে দে। দীপ্রকে টিফিন পিরিয়ডে পিছু রাখলো সুপ্রভা। দীপ্র, তোমার কাছে কেমিস্ট্রি স্যারের লাস্ট শিট দুটো আছে? দীপ্র হেঁটে যাচ্ছিল, সুপ্রভার ডাকে থামলো। আছে। আমাকে দেবে একটু? কেন, তোমার কাছে নেই? পিয়া, তোর নিয়ে ওদের কাছে তো আছে। ওরা তো ছিল ক্লাসে। উফ অফ, এত বাড়তি কথা বলে এই ছেলে। আছে, কিন্তু। ভ্রু নাচিয়ে সুপ্রভা বলল, একটু প্রবলেম আছে। দীপ্র এবার এসে বলল, বুঝেছি। তোমরা মেয়েগুলো না কেমন জানি, এই এত খাতির, আবার কমন নোটগুলো দিচ্ছ না একে অপরকে। সুপ্রভা মনে মনে বলল, কচু জানো। দূর থেকে পিয়া, চৈতি হাসছে। সুপ্রভা এত ডেসপারেট হয়ে যেতে পারে ভাবেনি। কেমিস্ট্রি নোট না তো, ছাই। ওরা বাংলা মিসের কাছ থেকে ফিরছিল। তখনই কোথা থেকে একটা ছেলে এসে থামলো দীপ্রদের বাসার সামনে। দীপ্র এখানে নতুন এসেছে। এতদিনে ওর সাথে কথা বলা হয়নি সেভাবে, কিন্তু গতকাল থেকেই দীপ্র এর বিষয়ে আগ্রহের বিষয় বেড়ে গেছে। নোট তো সাথে নেই, বাসায়। আমি কি তোমার সাথে যাব? বাসায় ঢুকবো না, গেটে দাঁড়াবো, তুমি এনে দিও। আচ্ছা চলো। সুপ্রভা বন্ধুদের দিকে তাকিয়ে চোখ টিপে দীপ্রর সাথে সাথে ওদের বাসার দিকে চলল। বাসার গেটে ঢোকার সময় সে ছেলেটা বের হচ্ছিল। এই দীপ, সাইকেলটা নিয়ে যাচ্ছে একটু। কোথায় যাচ্ছ ভাইয়া? এই তো সামনে। দীপ্র জানে ভাইয়া কোথায় যাচ্ছে। নাওমি আপুর বাসা কাছেই, ভাইয়ার সাথেই ঢাকা ভার্সিটিতে পড়ে।
সুপ্রভা আর চোখে খেয়াল করে দেখলো দেখলো শুভ্রপ্রভাকে। এই মেয়েটাকে সে চেনে, গতকালই দেখেছে। আরো কয়েকজন মেয়ের সাথে ছিল, তাকে দেখে নিজেরা হাসাহাসি করছিল। এইসব টিনেজ মেয়েদের দৃষ্টি বুঝতে শুভ্র সময় লাগেনি। ভাইয়া, আমারও ক্লাসমেট সুপ্রভা। সুপ্রভা একটু হাসার চেষ্টা করলো। শুভ্র বলল, হ্যাঁ, ব্যাস এটুকুই। শুভ্র চলে গেল। সুপ্রভা নোটগুলো নিতে ভেতরে ঢুকলো। অল্প কিছু বাকি আছে। সুপ্রভা টুকে নিতে নিতে জিজ্ঞেস করলো, উনি তোমার কাজিন? আরে না, আমার বড় ভাই। ও আচ্ছা, এখানে থাকে না? না, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। আচ্ছা, তোমরা দুই ভাই? হুম। সুপ্রভা আর কিছু জানতে চাইল না। দুদিন পরেই এবার দীপ্রকে ডাকলো। দীপ্র, থ্যাঙ্কস, তোমার কাছে উপবাদ্যের নতুন এক্সট্রাগুলো আছে? দীপ্র বলল, আছে। আজ শুভ্র বাড়িতেই ছিল। সুপ্রভা ভেতরে ঢুকে দেখ শুভ্র দীপ্র রুমে পিসিতে ফুল ভলিউমে গান শুনছে। ভাইয়া, আমরা একটু নোটস লিখবো। ওহ, শিওর। শুভ্র নড়েচড়ে বসলে উঠে যাবে বলে। সুপ্রভা বলল, না না, কোনো সমস্যা নেই, আপনি থাকুন। অল্প একটু কাজ। শুভ্র হেডফোন মাথায় ঢুকিয়ে নিল। রুমটা বেশ অগোছালো। দেয়ালে একটা ছোট টেরাকোটার আয়না। সুপ্রভা মাথা নিচু করে লিখছিল। এইগুলো ওর কাছে আছে। মিছিমিছি গায়ে লিখতে ভালো লাগে। যতটা টুকলো তার চাইতে অনেকবার তাকিয়ে দেখল শুভ্রকে। চোখ বন্ধ করে গান শুনছে। দীপ্র গিয়েছিল চা নিয়ে আসতে। দীপ্র ফিরতেই সুপ্রভা উঠল, আমি যাই আজ। তুমি ক্লাসে একটু নিয়ে এসো এই কপিটা। শুভ্র চা নিতে নিতে বলল, চা নাও তুমি? না ঠিক আছে, আমি চা খাই না। শুভ্র একটু হাসলো, তবে কেমন যেন হাসিটা, যেন সুপ্রভাকে বুঝে ফেলেছে। সুপ্রভা দ্রুত চলে গেল। সুপ্রভা চলে যেতেই মা এসে দীপ্রকে ধরলেন, ক্লাসে আর কোনো মেয়ে নেই, তোর সাথে আসছে কেন ও? দীপ্র বিব্রত হতে হতে শুভ্র সামনে দিল, তুমিও না মা। দেখলে তো বসে বসে নোট টুকরো। দীপ্র মাথা চুলকে বলল, ওর বন্ধুদের সাথে কি যেন সমস্যা আছে, নোট দেয় না। শুভ্র প্রথম দিনের কথা মনে করার চেষ্টা করলো। দেখে তো কোনো সমস্যা আছে বলে মনে হয়নি। শুভ্র মনে মনে একটু মুচকি হাসলো। আরো কয়েকদিন পরের কথা। সুপ্রভা বন্ধুদের সাথে হেঁটে যাচ্ছিল। হঠাৎ প্রিয়া বলল, দেখ দেখ সুপ্রভা। সুপ্রভা দেখল, তিন রাস্তার মোড়ে কৃষ্ণচূড়া গাছটার নিচে সাইকেল থামিয়ে শুভ্র একটা মেয়ের সাথে কথা বলছে। সুপ্রভার কেমন যেন লাগলো। আশ্চর্য বিষয়। কেমন লাগবে কেন? না হয় দুষ্টুমি করে বার দুই দীপ্রর সাথে অনেকে দেখতেই বাসায় গিয়েছে, তাই বলে এমন লাগবে। তাও তো ছেলেটা ফিরেও দেখায়নি। জানবি কিভাবে সুপ্রভা কি ভাবছে? আরে সুপ্রভা, তোর হিরো তো আরেক হিরোইন জোগাড় করে ফেললো। তুই তো ভিলেন হয়ে গেলি। সুপ্রভা আরেকবার তাকিয়ে দেখল শুধু। চৈতির কথার উত্তর দিতে ইচ্ছে করল না। ভীষণ দম বন্ধ করা একটা অনুভূতি, অথচ আমন্দ হবার কথা নয়। এই ছেলেটাকে আগে কখনো দেখিনি। এতদিনই আবারই বাসায় এলো। তার জন্য মনে হচ্ছে বুকের ভেতর তোলপাড় হয়ে যাচ্ছে। তন্নি আরো কিছু বলার চেষ্টা করলো, তবে সুপ্রভা থামিয়ে দিল। বাদ দে তো, ভালো লাগছে না। সুপ্রভা আরো একবার তাকালো। কোনোভাবে এবারে শুভ্র তাকিয়ে ফেলল। দৃষ্টি বিনিময়ের কোনো ভাষা না থাকলেও হয়তো অন্য কিছু নিশ্চয়ই ছিল। শুভ্র একটু মুচকি হাসল। সুপ্রভাকে ডেকে কথা বলবে ভাবতে ভাবতে সৌজন্য না করেই সুপ্রভা দ্রুত হেঁটে চলে গেল। পরের দিন সকাল সকাল বাংলা মিসের ব্যাচ। সকাল 6টায় মেয়েরা পড়ে, তারপর ছেলেরা। সুপ্রভা বের হয়েছে কেবলই। এত ভোরে রিক্সা ভ্যান কিছুই থাকে না। হেঁটেই যাচ্ছিল। পেছনে টুংটাং আওয়াজে একটু অবাক হয়ে তাকিয়ে দেখল, সাইকেলে শুভ্র। হ্যালো সুপ্রভা। হাই। আপনি এখানে? কেন, কোনো সমস্যা? না, সমস্যা কেন হবে? এত সকাল সকাল, তাই? কোথাও কাজে যাচ্ছেন? না, তোমার কাছেই এসেছি। তোমাকে একটা কথা জানাতে এলাম। আমাকে? হ্যাঁ তোমাকে। কালই বলতাম, কিন্তু তুমি কেমন রেগে গিয়ে হন হন করে হেঁটে গেলে। সুপ্রভা বিব্রত হয়ে বলল, রেগে যাব কেন? এমনি কাজ ছিল বলে দাঁড়াতে পারিনি। তাই কাজ ছিল?
তা কি এমন গায়ে ছিল যে একটু কথা বললে না? আরে আশ্চর্য তো, আমি কি আপনার সাথে আগে কথা বলেছি? তাছাড়া চোখ পড়ে গিয়েছিল, আপনি বুঝতে পারিনি। আমি কিন্তু বুঝেছি, তুমি রেগে আমার দিকে দেখছিলে, যেন পারলে ঝাঁপিয়ে পড়ে আমাকে মাইর দিবে। আশ্চর্য, মোটেও এমন কিছু না। আপনি কেন এসব বলছেন? বলছি যখন তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ আছে? হুম। কষ্ট করে অহেতুক নোট টোকার নাম করে আর আমাদের বাসায় যেও না। আমি আজ চলে যাচ্ছি। তোমার জন্য বেচারা দীপ্র কেস খেয়ে যাচ্ছে মায়ের কাছে। সুপ্রভা বলল, মানে? শুভ্র হেসে বলল, আমি আবার সামনের মাসে পুজোর ছুটিতে আসবো। কি কি নোট নিতে হবে লিস্ট করে রেখো। আর মানেটা তুমি যেমন জানো, দেয়ালের আয়নাটা আমাকে জানিয়ে দিয়েছে। সুপ্রভা কিছু বলার আগেই শুভ্র চলে গেল সাইকেল নিয়ে। সুপ্রভা ইতস্তত করলো, মানে কি? আয়নায় কি দেখেছে শুভ্র? সুপ্রভা যে ওকে দেখেছে সেটা। কেমন কথা এটা? সুপ্রভার মনটা বিক্ষিপ্ত হয়ে গেল। কেমন যেন উদাসীন লাগে, ফাঁকা ফাঁকা লাগে সবকিছু। পথঘাটে ভীষণ ভিড়েও মনে হয় কে নেই। এই প্রভা, কি ভাবছিস বসে বসে? মায়ের ডাকে প্রভা উঠে বসলো। কিছু না মা, পিয়াদের বাসায় যাব। কখন? এই তো। দীপ্র ফোন করছে। সুপ্রভা রিসিভ করলো। পিয়াদের বাসায় কখন যাবি? দেখি, শাওয়ার নিয়ে রেডি হব। আমি নিতে আসবো, রেডি হয়ে ফোন করিস। কোনো দরকার নাই দীপ্র। আমি চলে যাব অটো ডেকে। তুই তোর মতো চলে যা। সে দেখা যাবে। ঘন্টাখানেক পরে দীপ্র আবার ফোন করলো, তোর বাসার সামনে আমি, বের হয় এখন। আর কত সাজবি? সুপ্রভা ভেজা চুলগুলো ড্রাই করে নিচ্ছিল। আজ আর শাড়ি পরতে ইচ্ছে করেনি। টি শার্টের সাথে জিন্স পরে নিয়েছে। বের হয়ে দেখলো শুভ্র ড্রাইভিং সিটে বসা। দীপ্র বাইরে দাঁড়িয়ে আছে। শুভ্র তাকালো না প্রভার দিকে। দীপ্র হেসে বলল, আমি ভাবছিলাম আজ কি শাড়ি পরবি। প্রভা হেসে বলল, রোজ রোজ শাড়ি আমার পোষায় না। ওই দিন তো তোর বার্থডে ছিল। শুভ্র এবার তাকালো। এরকম পোশাকে সুপ্রভাকে আগে কখনো দেখেনি। আগে পরতো না। তাছাড়া এই মফস্বল এলাকায় এটা কোনো মানানসই পোশাক নয়। দীপ্র, গাড়িতে ওয়াটার বটল তুলিনি। একটা পানি কিনে আনো তো সামনের সপ্তাহ থেকে। শুভ্র ভেতরে বসেই বলল। সুপ্রভার একবার মনে হলো, বলে আমি নিয়ে আসতেছি। পরে মনে হলো, শুভ্রর সাথে একটাও বাড়তি কথা নয়। দীপ্র চলে যেতেই শুভ্র বের হয়ে এলো। সুপ্রভাকে বলল, এটা কি কোনো ফ্যামিলি গ্যাদারিংয়ে যাওয়ার মতো পোশাক? মানে? মানে বলছি, এই পোশাকটা এই বাসার জন্য উপযুক্ত নয়। সুপ্রভা ভীষণ রেগে গিয়ে বলল, কারো পোশাক নিয়ে কথা বলা কুরুচির পরিচয়। তর্ক না করে ভেতরে যাও, চট করে পোশাক পাল্টে এসো। শুভ্র, আপনি আপনার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আপনার সাথে আমার যাই ছিল, সেটা অতীত, সেখানে কোনো কথা বাকি নেই আমাদের। আর আমি আপনার সাথে কোথাও যাব না। শুভ্র একটা সিগারেট ধরালো। দীপ্র চলে এসেছে। ভাইয়া, তুমি না অনেক বেশি স্মোকিং করছো। শুভ্র বলল, হুম, অভ্যাস হয়ে গেছে। তোরা উঠে বসো। দীপ্র সুপ্রভাকে দরজাটা খুলে দিল। সুপ্রভার কিছু করার ছিল না। এই মুহূর্তে না বলা যায় না। ও উঠে বসলো গায়ে। দীপ্রর পাশে বসলো সুপ্রভার, বসে বক বক করতে শুরু করলো। সুপ্রভা আর কোনো কথা বলল না। পিয়াদের বাসায় গিয়ে শুভ্র সুপ্রভাকে ভালো করে দেখলো। দেখলো বলতে ওকে এত আকর্ষণীয় লাগছিল, বারবার দৃষ্টি চলে যাচ্ছিল প্রভার দিকে। এবারে কোনো নরম দৃষ্টিতে নয়, দেখলো না শুভ্র, পুরুষালী দৃষ্টিতে তাকালো। সুপ্রভার শরীরে প্রতিটি ভেজের দৃষ্টি বুলিয়ে ভাবলো, আমি এভাবে দেখছি, অন্য ছেলেরা কিভাবে দেখবে। জিভ করার আর বিষয় পেল না। পিয়ার বাসায় সবাই অনেক গল্প করলেও সুপ্রভা বেশি কথা বলছিল না। শুভ্র বারবার ফোন আসছিল, আরও বাইরে গিয়ে কথা বলছিল। সুপ্রভার কেন যেন কান পেতে শুভ্র কথা বা কণ্ঠস্বর শোনার চেষ্টা করছিল অবচেতন মনে। প্রভা বসেছিল একদম বারান্দা লাগোয়া সোফায়, বসে একটা ম্যাগাজিন দেখছিল। সবাইকে হাতে হাতে প্লেট দিয়ে গেল পিয়া। শুভ্র তখনও বাইরে দাঁড়িয়ে কথা বলছে, নিশ্চয়ই বিদেশিনী বান্ধবীর সাথে। প্রভার হুট করেই মেজাজ খারাপ হতে শুরু করলো। বিষয়টা এমন, চাইলেও মাথায় না ঢুকিয়ে পারা যাচ্ছে না।
আর শুভ্র এতদিনে কোনো যোগাযোগ না রাখলেও এসে থেকে গায়ে পড়ে কথা বলার চেষ্টা করছে মনে হয়। সুপ্রভার পাশে চেয়ারটায় ফাঁকা আছে শুধু। সুপ্রভা দীপ্রকে ডাকলো, এখানে চলে আয়। দীপ্র আসছে বলে ড্রিঙ্কসের গ্লাস আনতে গেল। শুভ্র এসে ফাঁকা দেখে প্রভার পাশে চেয়ারে বসে পড়ল। প্রভা উঠে দাঁড়ালো। শুভ্র বলল, আমি বসেছি বলে উঠে যাচ্ছ? সুপ্রভা বলল, না, আমি ডাইনিং এ বসে খাবো। ও আচ্ছা। সুপ্রভা চলে গেল। একটু পরে পিয়ার মা এসে বললেন, শুভ্র তুমি এখানে কেন বসেছ? ডাইনিং তো ফাঁকা, চলে এসো। শুভ্রকে টেনে নিয়ে বসিয়ে দিলেন ডাইনিং এ। তিনিও বসলেন। শুভ্রকে দেখার একটা কারণ আছে। পিয়ার বিষয়ে ভাবছিলেন ছেলেটাকে তার পছন্দ। অবশ্য পিয়া এসব জানে না। পিয়া, এখানে বসো, আমি দিয়ে দিচ্ছি। পিয়া বলল, আমি পরে বসবো মা, তুমি বসে কথা বলো। সুপ্রভার দিকে তাকিয়ে শুভ্র হাসল। শুভ্র, বিয়ের কথা কিছু ভাবছো? তোমার বিয়ের জন্য তোমার মা মেয়ে খুঁজছেন না এখন? শুভ্র সুপ্রভার দিকে তাকিয়ে বলল, আমার তাড়া নেই আন্টি, মা চাইলে দীপ্রকে আগে বিয়ে দিয়ে চলে যাব। তুমি কি দেশে বিয়ে করবে না? ভাবিনি কিছুই আন্টি। সুপ্রভা উঠে গেল তাড়াতাড়ি। শুভ্র হাত ধুতে সিঙ্গে গেল। সরি, আমার জন্য কোথাও খেতে পারছো না? খাওয়া প্লেট রেখে চলে আসো। এত রিয়েক্ট কেন করছো সুপ্রভা? সব তো শেষ হয়ে গেছে। সুপ্রভা কিছু বলল না। অসহ্য এই ছেলেটাকে খুন করে ফেলতে ইচ্ছে করে। সুপ্রভা বারান্দায় গিয়ে দীপ্রকে ডেকে নিল। পিয়ার কোনো এক রিলেটিভ পিয়ার মাকে বলল, এই ছেমরি এমন জামা কাপড় পরছে, একটা ওড়নাও নেয় নাই। পিয়ার মা বললেন, দেখো না, ঢাকায় যাইয়া এদের পাখনা গজায় গেছে। আবার দেখেন, ওই শ্যামলার সাথে গল্প জুড়ছে। সম্পর্ক আছে তো মনে হয়। শুভ্র খুব রাগ হলো। ও বারান্দায় গিয়ে দীপ্রকে বলল, চল, ফিরতে হবে। এত তাড়াতাড়ি? তুমি চলে যাও, আমি প্রভাকে দিয়ে আসবো। পিয়া বলল, চল, চটপটি খেয়ে আসি। ভাইয়া চলেন, এত আগে গিয়ে কি করবেন? শুভ্র বলল, না, আমি যাব না, এত খাবার পরে চটপটি পেটি সহ্য হবে না। সুপ্রভা দীপ্রকে বলল, চল যাই। সুপ্রভার আগ্রহ দেখে দীপ্র বলল, ভাইয়া যেতে না চাইলে বাদ দে ওকে, আমরা চল। শুভ্র চলে গেল। বাকিরা গেল কলেজ মাঠের পাশে চটপটি খেতে। এই জায়গাটায় লোকাল ছেলেপেলেরা আড্ডা দেয়। মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় শুভ্র দীপ্রকে ফোন করে বলল, এই জায়গায় অনেক ফালতু ছেলেপেলে আছে, ওদের নিয়ে আসিস না। কিন্তু শুভ্রকে তেমন গুরুত্ব দিল না দীপ্র। দীর্ঘদিন বিদেশে থেকে আসলে একটু অন্যরকম হয়ে গেছে ভাইয়া। ক্রাউড পছন্দ করছে না। কিন্তু সত্যিই সুপ্রভাকে দেখে কয়েকটা ছেলে টিক করতে শুরু করলো। আরে, অস্থির, জটিল, ঝাক্কাস। সুপ্রভা বুঝতে পেরে বলল, দীপ্র কিছু বলতো ওদের। দীপ্র বলল, বাদ দে, ওরা নিজেরা কথা বলছে। কিন্তু হুট করেই শুভ্র কোথা থেকে এসে পড়লো মাঠের কোণে। গাড়ি থেকে নেমে ছেলেগুলোকে ডাকলো, কি বলছিলে? তাতে আপনার কি? না, আবার বলো, আর কাকে বলছিলে? সুপ্রভা দীপ্রকে বলল, ওনাকে ঝামেলা করতে বারণ কর। আমরা চলে যাচ্ছি। কিন্তু শুভ্র ছাড়ার পাত্র না। অগত্যা ছেলেপেলের সাথে কথা কাটাকাটি শুরু হলো। একজন এগিয়ে এসে শুভ্রকে ঠেলা দিয়ে বলল, আপনি কে? ফাইজলামি করতে আসছেন? শুভ্র মাথায় রাগ উঠে গেল। রাগ কন্ট্রোল না করতে পেরে দিল একটা ধাক্কা। ছেলেটা পড়ে গেল। আরো কয়েকটা ছেলে এসে শুভ্রর সাথে ধাক্কাধাক্কি শুরু করবে, এই সময় সুপ্রভা বিপদ বুঝে এগিয়ে এসে বলল, কি হচ্ছেটা কি? শুভ্র, চলো এখান থেকে। দীপ্র বিষয়টা খেয়াল করলো, কিন্তু মেলাতে পারল না। ভাইকে প্রভা তুমি করে বলছে, তার নাম ধরে, ওর আগে মাথা এলোমেলো হয়ে গেছে। শুভ্র হাত টেনে গাড়িতে ঢুকিয়ে দিল। দীপ্ররাও উঠে বসলো। সবাই ঘটনাটা নিয়ে কথা বলছিল, কিন্তু শুভ্র বা সুপ্রভা একটা কথা বলল না। একদম চুপ করে রইল। সুপ্রভা মনে মনে ভাবলো, পোশাকটা বদলে গেলে হয়তো এরকম আজে বাজে কথা বলতো না। শুভ্রকে কি সরি বলবে? না, থাক, দরকার নাই। শুভ্র রেগে আছে, রাগটা সুপ্রভার উপর, সেটা প্রভা বুঝতে পারছে। এটা এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। কিন্তু তবুও প্রভার মন খারাপ লাগতে লাগলো।
প্রভাকে বাসায় নামিয়ে দিয়ে ওরা চলে গেল। পরদিন প্রভা ঠিক করলো শুভ্রকে সরি বলে আসবে। প্রেম না থাকুক, শুভ্রকে ইগনোর তো করতে পারছে না, সম্পর্কটা এত ভারী করে রাখারও কোনো মানে হয় না। তাছাড়া দীপ্র সুপ্রভার কাছে বন্ধু, এই বন্ধুত্ব তো সুপ্রভা নষ্ট করবে না। তাই বিকেলের দিকে দীপ্রদের বাসায় গেল সুপ্রভা। দরজা খুলে দিল দীপ্র। প্রভা জিজ্ঞেস করলো, তোর ভাইয়া কই? ও ভাবলো আগে সরি বলে তারপর দীপ্রর রুমে বসবে। রুমে আছে। কোনো দরকার? কাল আমাদের জন্য ঝামেলা করলো, সরি বলে আসি। যা, ইউএস বাসিন্দা তো সরি টরি লাইক করবে। তারপর রুমে আয়। সুপ্রভা তাই শুভ্র রুমে উকি দিয়ে ফেলল। এদিকে শুভ্র ফোন এসেছে, নেভিন ফোন করেছে ইউএস থেকে, ভিডিও কল। শুভ্র রিসিভ করেছে। নেভিন বিকিনি পরে আছে। হ্যালো, কি করছো? আমাকে কি ভুলেই গেছো? না সুইটি, তোমাকে ভুলবো কি করে? ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছিলাম। ইউ নো আই মিস ইউ এ লট। আই মিস ইউ টু বেবস। বাট আই উইল কল ইউ লেটার। I am a little busy now. But I wanna see you. Please don't leave the call. Then okay. Take your time. নেভিন ফোন অন রেখে কিচেনে কাজ করছে, শুভ্র ঢুকেছে ওয়াশরুমে। আর প্রভাও কি দিল তখনই। শুভ্র বোধহয় ওয়াশরুমে। ফোনটা স্ট্যান্ডে সেট করা টেবিলের উপরে। প্রভা হাঁটতে হাঁটতে টেবিলের সামনে গিয়ে দেখলো ভিডিও কলে একটা মেয়ে, সে বিকিনি পরে সবজি কাটছে। শুভ্র ওয়াশরুম থেকে বের হলো। ওয়াশরুমে তো কেউ তৈরি হয়ে যায় না, খালি গায়ে একটা হাফ প্যান্ট পরা ছিল শুভ্র। প্রভাকে দেখে চমকে গেল শুভ্র, প্রভা টেবিলের সামনে। সুপ্রভা একবার ফোনে আরেকবার শুভ্রকে দেখে রুম থেকে বের গেল। সুপ্রভা রুম থেকে দ্রুত বের হয়ে গেল। শুভ্র এগিয়ে এসে দেখে নেভিন সবজি কাটছে, আর কথা বলতে ইচ্ছে করছে না। শুভ্র নেট ডিসকানেক্ট করে দিল, তারপর টি শার্ট গায়ে চাপিয়ে বাইরে বের হলো। সুপ্রভা কি চলে গেছে। দীপ্রর রুমটা ড্রয়িং রুমের অপর দিকে, রুমের দরজা বেজানো আছে। সুপ্রভা কি ভেতরে? দরজা লক করবে। শুভ্র সমীচীন নয় ভেবে ছাদে উঠে গেল। সুপ্রভা তখন বের হয়ে ছাদে উঠে এসেছে। মাথা ঘুরছে, কি করছিল শুভ্র? ওই মেয়েটা এরকম ন্যাংডো হয়ে কিচেনে কেন? নিশ্চয়ই শুভ্র বলেছে বলে এই অবস্থায় কলে আসে। ছেলেরা ইনসিস্ট না করলে মেয়েরা কি এরকম অবস্থায় আসে ভিডিও চ্যাট নিয়ে? শুভ্র এতটা নিচে নেমে গেছে, এত জঘন্য হয়ে গেছে। অথচ প্রভা টি শার্ট পরেছে বলে কত কিছু বলে ফেললো গতকাল। মাঠে হিরোইজম দেখানোর চেষ্টা করলো। বদের হাড্ডি একটা। প্রভার খুব কান্না পাচ্ছে, কিন্তু প্রভা কাঁদবে না। শুভ্র বিষয়ে কেন প্রভা মন খারাপ করছে কেন? ওর সবকিছু তো ক্লোজ হয়ে গেছে 4 বছর আগেই, যেদিন শুভ্র ওকে জানিয়ে দিল আমি আমেরিকা চলে যাচ্ছি পরশু। তুমি তোমার মতো লাইফ সেটেল করে নিও। প্রভা আগে থেকেই বুঝতে পারছিল শুভ্র ওকে এভয়েড শুরু করেছে, কিন্তু এরকম ধাক্কা দিবে সেটা ভাবেনি। সেই শুভ্রকে কেন এতটা স্পেস দিয়ে দিল, কিভাবে দিল? নিজেকে ছাড়া মনে হচ্ছে। প্রভা নিজেকে সামনে নিচে নামতে গিয়ে সিঁড়ি ঘরে ঢুকতেই ধাক্কা খেয়ে শুভ্রর সাথে। শুভ্র প্রভাকে ধরে ফেললো, না হয় পড়ে যাচ্ছিল সিঁড়িতে। প্রভা এখানে। শুভ্র তো ভাবলো দীপ্রর ঘরে। কি হয়েছে, এখানে এসেছো কেন? প্রভা নিজেকে ছাড়িয়ে নিচে নামতে গেল। শুভ্র বলল, নেভিন আমার কলিগ, বন্ধু। সুপ্রভা দাঁড়ালো না। প্রভা, আমি খারাপ ইটসুকে, কিন্তু আমি জানা সেটা আমাকে ভেবো না প্লিজ। সুপ্রভা কোনো উত্তরই দিল না। এবারে শুভ্র নিচে নেমে এলো। 2 সিঁড়ির মাঝে স্পেসে দ্রুত নেমে প্রভার হাত ধরে ফেলল। নরম স্বরে বলল, কেন গিয়েছিলে রুমে? কিছু বলবে? সুপ্রভা হাতটা ছাড়িয়ে নিল। শুভ্র জিদ চেপে গেল। একটা কথা বের হচ্ছে না মুখ থেকে, দীপ্রর সাথে তো অনেক কথা বলো। সুপ্রভা বলল, হাতটা ছাড়ুন। আর দীপ্র আমার বন্ধু, ওর সাথে আমার কথা থাকে, আপনার সাথে আমার কোনো কথা নেই। শুভ্র বলল, শুধুই বন্ধু? শুভ্র, ছি। আমি ভাবতেই পারি না আপনার মনটা কত নিচে নেমে গেছে। যার কথা নোংরা ভাবে বলছেন সে আপনার ভাই, নিজের ভাই।
শুভ্র সুপ্রভার হাতটা আরো জোরে চেপে ধরে ওকে দেয়ালের কাছে নিয়ে গেল। একটা হাত দিয়ে সুপ্রভার চিবুক ধরে বলল, আমি নোংরা মানুষ, তাই নোংরা কথা বলতে পারি। সুপ্রভা বলল, শুভ্র আমাকে ছাড়ো, আমার তোমাকে অসহ্য লাগছে। অসহ্য লাগছে? সহ্য করতে পারছো না? তা পারবে কি করে? তোমার তো এখন বন্ধু আছে, ক্লোজ ফ্রেন্ড নাকি জাস্ট ফ্রেন্ড? ইতর পর্যায়ে চলে গেছো তুমি শুভ্র। আমার ভাবতে লজ্জা লাগছে, এই তুমি, এই তোমাকে আমি। ছি। সুপ্রভা কথা শেষ করো, এই আমাকে কি? বলো, বলে ফেলো। সুপ্রভা অন্যদিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলল। কারো পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, তীব্র। ডাকছে, প্রভা, প্রভা। সুপ্রভা দাঁতে দাঁত চেপে বলল, হাতটা ছাড়ুন। শুভ্র সুপ্রভার চিবুক ধরে গালে একটা আলতো করে চুমু খেল। সুপ্রভার সমস্ত শরীর কেঁপে উঠল। প্রচন্ড ঘৃণা জমে আছে শুভ্র জন্য, কিন্তু ওর স্পর্শ যেন খুব কামনার, খুব আকাঙ্ক্ষিত ছিল সুপ্রভার। ভালোবাসা আর ঘৃণার এমন মিশ্রিত অনুভূতি পৃথিবীর আর কারো না হোক। শুভ্র সুপ্রভাকে ছেড়ে দিয়ে নরম স্বরে বলল, যাও। সুপ্রভা ছুটে নিচে চলে গেল এক দৌড়ে। সুপ্রভা দ্রুত নিচে নেমে গেল। শুভ্র আজ প্রথমবার চুমু খায়নি, এর আগে অসংখ্য চুমু খেয়েছে, কিন্তু দীর্ঘদিন দূরে থাকার পরে এটুকু বেঁচে আসা তীব্র অভিমান আর ক্ষোভ নিয়ে ভালোবাসার বাঁধ ভেঙে দিয়েছে। রাগও হচ্ছে, আবার শুভ্রকে দেখতেও ইচ্ছে করছে। সুপ্রভা নিজেকে নিজে চিনতে পারছে না। কতবার ভেবেছে আর কখনো শুভ্রকে মনে করবে না, কিন্তু এক মুহূর্ত ভুলে থাকতে পারেনি। কি ভীষণ কষ্ট দিয়ে চলে গিয়েছিল শুভ্র। আচ্ছাও তো চলেই গিয়েছিল, আবার কেন এখন এমন করছে? শুভ্রর সাথে কি খোলামেলা কথা বলে নিবে? দীপ্র সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে। তুই ছাদে কি করছিস প্রভা? এমনি উঠলাম, ভাইয়া রুমে নেই, ছাদে ছিলেন। ও আচ্ছা। সরি বললি? না। কেন? এমনি বলিনি। চল বসি। চল। সুপ্রভা, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। তোকে বলা খুব দরকার। বলে ফেল। তুই কবে বিয়ে করবি? কেন? না এমনি। করব, বাসা থেকে ছেলে দেখছে, দুই দুই মিলে গেলে বিয়ে করব। ও আচ্ছা। দীপ্র চুপ করে গেল। সুপ্রভা বলল, দীপ্র, সবাই যাই বলুক, তুই আমার বন্ধু। শুধুই বন্ধু, সবচাইতে ভালো বন্ধু। এটাই বিশ্বাস কর। দীপ্র হেসে বলল, কেন এটা বলছিস? আমি কি কিছু বলেছি? সুপ্রভা বলল, না বলিসনি, তবুও বলে দিলাম। আরো কিছু কথা আছে, যেটা আমি তোকে বলতে পারবো না। বলতে পারলে হয়তো ভালো লাগতো। কি কথা? তুই একজনকে ভালোবাসতি আর সে তোকে ছেড়ে চলে গিয়েছে, সেটা? সুপ্রভা চুপ করে রইল। প্রভা, সেই দিনগুলোতে আমি তোকে দেখেছি, ঠিকঠাক করে কোথাও ভর্তিও হতে পারলি না, ভেঙে চুরে গিয়েছিলি। আমাদের প্রিয় মানুষেরা আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় দীপ্র। আজ যাই রে। আমি ঢাকায় চলে যাব 2 দিন পরে, এর মাঝে আর আসবো না। চল তোকে ছেড়ে দিয়ে আসি। না থাক, আমার কিছু কাজও আছে। তোর আসতে হবে না। আচ্ছা। সুপ্রভা বের হয়ে আশপাশে কোনো অটো পেল না। হাঁটতে শুরু করার কিছুক্ষণ পরে শুভ্র কোথা থেকে এসে পাশে হাঁটতে লাগলো। আপনি? হ্যাঁ। সমস্যা আছে? সুপ্রভা দাঁড়িয়ে বলল, সমস্যা আছে। আপনি চলে যাওয়ার আগে আমার লাইফ গুছিয়ে নিতে বলেছিলেন, মনে আছে? সুপ্রভা, আমার তোমাকে বলার কিছু কথা আছে, কথাগুলো তোমার জানা প্রয়োজন। একটা ভুল হয়ে গেছে আমার। অনেক বড় ভুল। ভুল করা হয়ে গেছে, এখন আর তাকে শোধরানোর সময় নেই শুভ্র। আপনি আসবেন না আমার সাথে? প্রভা, আমাকে একটু সময় দাও প্লিজ, আমি তোমাকে এক্সপ্লেইন করি। তারপর তুমি যেও। ধরুন, আমি আপনার এক্সপ্লেনেশন শুনলাম। তারপর? তাতে কি হবে? আমার সময়গুলো আমি ফিরে পাবো? পাবো না। এসব আর আমি শুনতে চাই না।
প্রভা। সুপ্রভা হাঁটতে শুরু করেছিল। প্রভা, আমি ভেবেছিলাম তোমাকে ভুলে যেতে পারবো। বিশ্বাস করো, আমি অসংখ্য মেয়ের সাথে মিশেছে, যতবার কাউকে নিয়ে ডেটে গিয়েছি আমার তোমার কথা মনে পড়েছে, যতবার কারোর সাথে ইন্টিমেট হয়েছি আমি তোমাকে ভেবে নিয়েছি। আমি জানতাম না এত সহজ নয় সবকিছু ভুলে যাওয়া। প্রভা তাচ্ছিল্য করে বলল, আপনার মতো ক্যারেক্টারলেস কাউকে আমি ভালোবাসবো আবার? এটা ভাবলেন কি করে? আবার কেন ভালোবাসবে? তুমি তো আমাকেই ভালোবাসো। যে শুভ্রকে আমি ভালোবাসতাম সে আর আপনি এক মানুষ নন। আমার শুভ্র জীবনে প্রভাই ছিল শুধু, ন্যাংটা মেয়ে মানুষ ছিল না। একটা অটো যাচ্ছিল। প্রভা উঠে পড়ল। শুভ্র উঠে বসলো প্রভাকে ঠেলে। এটা কি হলো? কিছু না, আমার তোমাকে যেতে দিতে ইচ্ছে করছে না। প্রভা, সেই ভাঙা বাড়িটা আছে এখনো? ওখানে যাই চলো। তোমাকে কথাগুলো বলি। সুপ্রভা ঠান্ডা স্বরে বলল, শুভ্র, আপনি নেমে যান। আমি আপনার সাথে কোথাও যাব না। শুভ্র এক দৃষ্টিতে সুপ্রভাকে দেখে অটো থেকে নেমে গেল। সুপ্রভা শুভ্র পেছনে রেখে অটো নিয়ে চলে গেল। সুপ্রভাকে বলে ঢাকা চলে যাওয়ার 2 সপ্তাহ পরে শুভ্র আবার বাসায় এলো। সকাল সকাল বাসা থেকে বের হয়ে দেখলো সুপ্রভা আর পিয়া মিসের বাসার দিকে আসছে। শুভ্র সাইকেল নিয়ে দাঁড়িয়ে পড়ল। সুপ্রভা পিয়াকে বলল, তুই চলে যা, আমি আসছি। পিয়া চলে যেতেই শুভ্র হাসলো। কেমন আছো সুপ্রভা? হ্যাঁ ভালো। এত তাড়াতাড়ি পুজোর ছুটি হয়ে গেল? না তো। তাহলে? তাহলে বলতে হলে তো একটু সময় লাগবে। ও আচ্ছা। শুভ্র একটা প্যাকেট দিল সুপ্রভাকে। এটা দেখো বাসায় গিয়ে, কিন্তু সিক্রেট, কাউকে জানাবে না। একা দেখবে। ঠিক আছে। ঠিক আছে। এখন যাও, আমি অপেক্ষা করব। সুপ্রভা ব্যাচে ঢুকে মন দিতে পারল না। মিস কয়েকবার বকা দিলেন। বাসায় গিয়ে সুপ্রভা প্যাকেটটা খুলল। একটা কার্ডে সুন্দর করে লেখা, When I will die, you will come to my grave, but don't ye cry or don't pray, just say only, I love you. পরের পেজে লেখা, সুপ্রভা, ভালোবাসবে আমাকে? আলাদা একটা কাগজে লেখা, কাল স্কুল টাইমে আমি অপেক্ষা করব নীরের রাস্তায়। সুপ্রভা কতক্ষণ জিম দিয়ে বসে রইল। এসব কি হচ্ছে? ভালো লাগছে অনেক, কিন্তু এরকম করে কখনো ভাবেনি প্রভা। আচ্ছা, প্রেম কি এটাই? এরকম করে হয়? স্কুল টাইমে যেতে হলে তো স্কুল মিস হবে। ধরা পড়ে গেলে কি হবে? কিন্তু সুপ্রভা অ্যাভয়েড করতে পারল না। শুভ্র অপেক্ষা করবে, সুপ্রভাকে যেতেই হবে। মীরের রাস্তা অনেক দূরে। সুপ্রভা স্কুলে না গিয়ে সেখানে কিভাবে যাবে ভেবে পাচ্ছিল না, কিন্তু ওকে তো যেতেই হবে। স্কুলে না ঢুকে সুপ্রভা ইতস্তত করছিল। হঠাৎই একটা অটো এসে পাশে থামলো। এই, উঠে এসো। সুপ্রভা চমকে উঠল। শুভ্র। কিন্তু ভালো লাগলো এটা ভেবে যে ওকে একা একা যেতে হবে না। সুপ্রভা উঠে বসলো। অটোতে বেশি সময় লাগলো না। স্কুল 10টা থেকে 4টা পর্যন্ত, এত সময় কি করবে সেটা ভাবতে লাগলো সুপ্রভা। অটো ছেড়ে দিয়ে শুভ্র সুপ্রভাকে নিয়ে নেমে পড়ল। সুপ্রভা, তোমার নামটা কিন্তু ভীষণ সুন্দর, আর তুমিও। সুপ্রভা গোলাপি হয়ে গেল। আমি জানতাম তুমি আসবে। মনের মধ্যে একটা বিশ্বাস ছিল তুমি কোনো কথা বলবে না। আপনি না কয়েকদিন আগে এলেন, আবার এত তাড়াতাড়ি ছুটি হলো। ক্লাস মিস দিয়ে এসেছি। আমি আবার দীপ্রর মতো এত ভালো স্টুডেন্ট না। ভালো স্টুডেন্ট না হলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়া যায়? কেন যাবে না? চান্স পেতে বেসিক নলেজ লাগে। ও আচ্ছা। কার্ডটা দেখেছো? হুম। কি মনে হলো? কিছু মনে হয়নি। সুপ্রভা, তোমাকে আমার খুব ভালো লেগেছে। আমাদের মধ্যে যে একটা সম্পর্ক তৈরি হলো সেটা কিন্তু তুমি কাউকে শেয়ার করবে না, ঠিক আছে? সুপ্রভা ঘাড় নাড়ল। বাই দা ওয়ে, তোমার কথা বলো তো, কি পছন্দ তোমার? তুমি মনে হয় ফোন ইউজ করো না, তাই না? নাকি বাসায় আছে? বাসায় ফোন আছে, কিন্তু ওটা দিয়ে আসলে কারোর সাথে কথা বলা সম্ভব না, কারণ আমার সাথে মা থাকে।
তাহলে তো চলবে না, আমার তো তোমার সাথে কথা বলতে ইচ্ছে করবে। আমি তো এত ঘন ঘন আসতে পারবো না। আচ্ছা, টেক্সট করা যাবে না? হুম, এটা ভালো বলেছো। কথায় কথায় কখন সময় গড়ায় দুজন টের পায় না। দুপুর হয়ে গেলে শুভ্র বলল, এখন ফিরবে? বাসায় গেলে তো মা জিজ্ঞেস করবে এত তাড়াতাড়ি কেন ফিরলাম। তাহলে আর একটু থাকি, 4টার পরে যাই। আচ্ছা, আমার তো সমস্যা নেই। তোমার খিদে পেয়েছে? এই সাইডটা এত নিরিবিলি কিছু তো পাওয়া যাবে না। সুপ্রভা লাঞ্চ বক্স বের করে শুভ্রকে দিল। শুভ্র হেসে বলল, দেখছো, ভুলেই গিয়েছিলাম, বাচ্চারা তো স্কুলে টিফিন নেয়। আমি মোটেই বাচ্চা না। না, তুমি তো অনেক বড়, কিন্তু আমার থেকে ছোট। আপনি নুডলস পছন্দ করেন? মোটামুটি খাই। আচ্ছা, এটা কিন্তু আমি বানিয়েছি। তাহলে তো এটা অনেক স্পেশাল। দাও, আমি আগে খাই। শুভ্র নিজে একবার খেয়ে সুপ্রভার দিকে এগিয়ে দিল। সুপ্রভা লজ্জায় লাল নীল হতে হতে শুভ্র হাতেই খেয়ে নিল। এত কিছু ভাবেনি সুপ্রভা। শুভ্রকে দেখে কেমন একটা লেগেছিল বুকের ভেতরে। শুভ্র যে এত কাছে আসবে সেটা বুঝতে পারেনি। 4টার আগে আগে ওরা উঠে পড়লো। এখন আর অটো পাওয়া যাবে না। অনেকটা পথ হেঁটে বাজারের কাছে গিয়ে শুভ্র বলল, শোনো, তুমি হেঁটে গিয়ে বাসায় ঢুকবে। তুমি গেটে না ঢোকা অব্দি আমি তোমার আশেপাশেই আছি। ঢুকে গেলে আমি চলে যাব। আর কাল আমাদের বাসায় যেও কোনো একটা অজুহাতে। ছুটির পরে। ঠিক আছে? সুপ্রভা ঘাড় নাড়ল। তারপর এক অদ্ভুত অনুভূতি নিয়ে আস্তে ধীরে হেঁটে বাসায় ঢুকলো। কেমন একটা যেন লাগছে, এত অদ্ভুত কেন এই অনুভূতি। পেটের ভেতরে একটা চাপা অস্বস্তি, বুক ধুকপুক করছে। কেউ জানবে না শুভ্র কথা? কখনোই না। পরের দিন ক্লাসে দীপ্রকে ডাকতেই দীপ্র বলল, কাল আসুনি, তাই তো? সুপ্রভা ঘাড় নাড়ল। কাল তেমন কিছু দেয়নি সুপ্রভা। লেখার মতো কিছু নেই। ও আচ্ছা। সুপ্রভার মন খারাপ হলো। শুভ্রকে কিভাবে জানাবে যে সুপ্রভা যেতে পারবে না? ঠিক আছে দীপ্র, তোমাকে থ্যাঙ্কস। দীপ্রকে একা ঢুকতে দেখে শুভ্র আন্দাজ করে নিল। তাকিয়ে টেবিলের উপর থেকে কেমিস্ট্রি শিটের কপি দেখে বুঝলো এটা সিটির কপি। সেটা গায়েব করে দিল। দীপ্র ফ্রেশ হয়ে পড়তে বসে ওর শীত খুঁজতে লাগলো। কিছু খুঁজছিস দীপ্র? হ্যাঁ, আমার শীত ছিল এখানে। এখানে তো কিছু দেখিনি। ওইটা খুব ইম্পর্ট্যান্ট, অজৈব যৌগের শীত। ওই মেয়েটা আসে, ওর কাছে না তো? না না, ওকে তো কপি করতে দেইনি। লিখে নিয়ে গেছে। আচ্ছা, পরীক্ষা তো, সময় নষ্ট করিস না। ওর বাসা থেকে লিখে নিয়ে আয়। আগে একটা ফোন করে নিস। দীপ্র ফোন থেকে সুপ্রভাকে কল করলো। প্রভা, আমার অজৈব যৌগের শীটটা পাচ্ছি না। তুমি কি তোমার শীটটা আমাকে একটু দেবে? হ্যাঁ, কেন দিব না। কাল নিয়ে আসবো। পাশ থেকে শুভ্র আসতে বলল, তোর তো আর পড়ার কথা শিডিউল করে পড়িস না। দীপ্র বলল, এখন কই পাবো, ম্যানেজ করে নিব। না না, নিয়ে আয়, চল, আমিও যাচ্ছি, ঘুরে আসি। আচ্ছা সুপ্রভা, আমি যদি এসে নিই, তোমার সমস্যা আছে? কাল দিয়ে দিব ক্লাসে। কাল আনবো, আবার কপি করব, লেট হয়ে যাবে, আমার এটা পড়া বাকি আছে। সুপ্রভা বলল, হ্যাঁ হ্যাঁ, এসো, এসে নিয়ে যাও। কলিং বেল বাজতেই সুপ্রভা দরজা খুলে দেখে দীপ্র দাঁড়িয়ে আছে, পাশেই শুভ্র। শুভ্রকে দেখে সুপ্রভা একটু নার্ভাস হয়ে গেল। এসো ভেতরে এসো দীপ্র। না না, এখন ভেতরে আসবো না। তুমি শীতটা দাও, আমি পরে কখনো আসবো। সুপ্রভা শীতটা এনে দিল। সুপ্রভা এক চোখে দেখলো শুভ্র চোখে মুখে দুষ্টু হাসি। শীত নিয়ে বের হতেই শুভ্র বলল, দীপ্র তুই ফটোকপি করে বাসায় চলে যা, আমি শীতটা দিয়ে আসি ওদের বাসায়। ওরও তো পড়তে হবে। দীপ্র সহজ বিশ্বাসে রাজি হয়ে গেল। শুভ্র 8 ঘন্টা বাদে আবার কলিং বেল বাজার।
সুপ্রভা দরজা খুলে দেখলো এবারে শুভ্র একাই। শুভ্র সিটটা দিল, সেই সাথে একটা খাম। এতে কি আছে? খুলে দেখো। যাচ্ছি এখন। সকালে 6:30টায় পড়তে যেও। আমি থাকবো। সুপ্রভার সাথে মাথাকে রাতে কোনোভাবে এটা দেখতে পারবে না, তাই ওয়াশরুমে ঢুকে খামটা খুলল। শুভ্র ফোন নম্বর দিয়েছে, সেই সাথে সুন্দর করে লেখা, সুপ্রভা, আমাকে কি একবার বলবে ভালোবাসি? শুভ্র। সুপ্রভা মনে হলো লজ্জায় মুখ লুকাবে। কিভাবে বলবে ভালোবাসি? সকাল সকাল সুপ্রভা তৈরি হয়ে নিল। আগে বের হয়ে গেলে প্রিয়াকে পাওয়া যাবে না, তাই রিক্সা নিয়ে নিল। শুভ্র সাইকেল নিয়ে অপেক্ষা করছিল। সুপ্রভা নেমে পড়ল। শুভ্র হাসলো। সুপ্রভা মনে হলো এই হাসিটা দেখার জন্য ও সবকিছু করতে পারবে। আরে বাহ, তুমি তো ঠিক টাইমে চলে এসেছো সুপ্রভা। সুপ্রভা কিছু বলল না প্রথমে, তারপর বলল, শীট আপনি লুকিয়ে রেখেছিলেন? শুভ্র বলল, কোন শীট? দীপ্রর কেমিস্ট্রি শীট। না, একদম না। তাহলে? আছে কোথাও, খুঁজে পাচ্ছে না। পরে আমি বললাম, নিয়ে আয় সুপ্রভার কাছ থেকে। আমার না মনে হচ্ছে আপনার কোনো হাত আছে এর পেছনে। না না, আমি কেন এরকম করব? আপনাকে দেখে বোঝা যায় না আপনি অনেক দুষ্টু। তুমি আমাকে বলবে না? কি? যেটা শুনতে চাইলাম। সুপ্রভা হেসে হাঁটতে শুরু করলো। শুভ্র বলল, কি হলো, বলবে না? না। আচ্ছা, শোনো সুপ্রভা, আমি কিন্তু তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। সুপ্রভা ব্যাগ থেকে একটা খাম বের করে শুভ্রকে দিল। তারপর মিসের বাসায় ঢুকে গেল। শুভ্র খামটা খুলে দেখল, গোটা গোটা অক্ষরে লেখা, শুভ্র। ভালোবাসি বা প্রেম এই বিষয়টা কি সত্যি আমি জানি না, কিন্তু আপনার কথা ভাবতে আমার ভীষণ ভালো লাগে। আপনার সাথে কথা বলতেও আমার ভীষণ ভালো লাগে। আপনার পাশে অন্য একটা মেয়েকে দেখতে আমার একটুও ভালো লাগছিল না। এগুলো কি ভালোবাসা? যদি তাই হয়, তাহলে আপনাকে ভালোবাসি। সুপ্রভা। এটুকু পরে শুভ্র বাসায় গেল না, সুপ্রভার জন্য অপেক্ষা করতে লাগলো। পড়া শেষে ওরা যখন বের হলো, তখন পিয়ের চৈতির সাথে ছিল। এই মুহূর্তে ওদের কিছুই বুঝতে দেওয়া চলবে না। শুভ্র তাই সাইকেল নিয়ে অন্যদিকে চলে গেল। বাসায় ফিরেছে সুপ্রভা। মা বললেন, প্রভা, ছোট আন্টি ফোন করেছিলেন, ঢাকায় যেতে হবে তোকে। কেন মা? একটা ছেলের কথা বলেছিল ছোট আন্টি, ওর সাথে দেখা করার জন্য। ও আচ্ছা, ঠিক আছে। কবে যেতে হবে? সুপ্রভা একবারে রাজি হয়ে গেল দেখে মা খুবই অবাক হলেন। সুপ্রভা ঢাকার টিকিট করে দীপ্রকে ফোন করলো। দীপ্র, আমি কাল সকালে ঢাকায় চলে যাচ্ছি, জরুরি প্রয়োজন। প্রভা, আমাকে জানাবি না আগে? আমরাও তো যাচ্ছি। তোর বাসে যাওয়ার দরকার কি, আমাদের সাথে যাবি? না না, আমি অলরেডি টিকিট করে ফেলেছি। দীপ্র আর কথা বাড়ালো না। প্রভার সাথে ঝগড়া ঝামেলা করা যায় না। ও যেটা বলে সেটাই করবে। সকাল সকাল বাস টার্মিনালে এসে হাজির হলো দীপ্র। সুপ্রভাকে তুলে দিতে এসেছিলেন ওর বাবা। ও, দীপ্র যাচ্ছে? জি আঙ্কেল। তবে আমি ভাইয়ের সাথে গাড়িতে যাব। সুপ্রভাকে নিতে এসেছি। টিকিটটা দে তো, ক্যান্সেল করে আনি। সুপ্রভা বলল, না না, কোনো দরকার নেই, আমি বাসে চলে যাব। দীপ্র সুপ্রভার হাত থেকে লাগেজটা নিয়ে গাড়িতে তুলল। সুপ্রভা বলল, দীপ্র, এটার কোনো দরকার ছিল না। না থাক, তোকে একা যেতে হবে না। অগত্যা সুপ্রভাকে যেতে হলো। 200 টাকা বাদ দিয়ে দীপ্র টিকিট ক্যান্সেল করে এনে সুপ্রভাকে বলল, এই নে, পথে চিপস তুই খাওয়াবি। সুপ্রভা গাড়িতে ওঠেনি তখনও।
শুভ্র নামে নিয়ে একবারও সুপ্রভার দিকে তাকায়নি, যেন চেনেই না সুপ্রভাকে। পুরো পথে সুপ্রভা কোনো কথা বলল না, ঘুমিয়ে গেল। মিররে আর চোখে ঘুমন্ত সুপ্রভাকে বারবার দেখছিল শুভ্র। দীপ্র কানে হেডফোন দিয়ে আছে। ঘন্টা দুয়েক চলার পরে গাড়ি থামলো একটা পাম্পে। ব্রেক কষায় সুপ্রভার ঘুম ভেঙে গেল। দীপ্র বলল, আমি ফ্রেশ হয়ে আসছি। প্রভা চল। না, আমি নামবো না, তুই যা। শুভ্র বলল, আমি আছি এখানে, তুই আয় ফ্রেশ হয়ে, তারপরে আমি যাচ্ছি। দীপ্র চলে গেলে প্রভাও নেমে পড়ল। শুভ্রর সাথে বসে থাকার কোনো মানে হয় না। শুভ্র একা একা হেসে একটা সিগারেট ধরিয়ে নিল। প্রভা হেঁটে হেঁটে একটা পাইপ দেওয়া কলের কাছে গিয়ে বসে চোখে মুখে পানি ঝাপটা দিচ্ছিল। শুভ্র এগিয়ে এসে টিস্যু বাড়িয়ে দিল। প্রভা চোখ খুলে শুভ্রকে দেখে টিস্যু নিল না, ওড়নায় চোখ মুখ মুছে নিয়ে হেঁটে চলে গেল। দীপ্র আসছে ওর কাছে। শুভ্র মনে মনে বলল, এখনো এত ভালোবাসো? সহজ হতে পারছো না কেন প্রভা? প্রভা হেঁটে হেঁটে গাড়ির দিকে গেল। শুভ্র ওর পেছনে পেছনে দ্রুত হেঁটে চলে গেল। দীপ্র এগিয়ে এলো না, আবারও ফিরে যাচ্ছে ফাস্টফুড শপের দিকে। প্রভা গাড়িতে ঢুকে বসলো। শুভ্র হঠাৎ দ্রুত হেঁটে এসে দরজা টেনে ঢুকে প্রভার পাশে বসে আবার দরজা লাগিয়ে দিল। প্রভা চমকে উঠে বলল, এ কি আপনি? শুভ্র কিছু বলল না প্রথমে, তারপর আচমকা প্রভাকে টেনে কাছে নিয়ে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। প্রভা ছটফট করছিল, আহা কি প্রবল তৃষ্ণা বুকের ভেতর। শুভ্রকে ছাড়ল না প্রভা। সেই প্রথম দিনের মতো প্রবল ভালোবাসায় শুভ্র ঠোঁট শুষে নিল, নিতেই লাগলো। কিছু সময় পরে শুভ্র সরে গিয়ে বের হয়ে গেল। কোনো কথা হলো না দুজনের। দীপ্র চলে এসেছে। প্রভার জন্য কোক নিয়ে এসেছে দীপ্র। শুভ্র বের হয়ে ড্রাইভিং সিটে বসে আবার সিগারেট ধরিয়েছে। প্রভাকে কিছুতেই বলতে পারছে না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না প্রভা, আমার ক্ষমার অযোগ্য অপরাধ, তুমি প্লিজ ক্ষমা করে দাও, আমার কাছে ফিরে এসো। অভিমানের পাহাড় জমিয়ে তুমি আমাকে ভালোবাসো, আমি এই ভালোবাসাটা ফিরে চাই প্রভা। দীপ্র প্রভাবে কোক দিয়ে বলল, এটা নে, এটা তো খাবি। প্রভা বলার আগেই শুভ্র বলল, না, ও এখন আর কিছু খাবে না। আর কিছু মানে, তোরা কিছু খেয়েছিস? নেমেছিলি? প্রভা নিচু হয়ে ফোন স্ক্রল করছিল। শুভ্র ইতস্তত করে বলল, পানি খেয়েছি, আর কিছু নয়। দীপ্র গাড়িতে ঢুকে শুভ্র পাশে বসলো। স্টার্ট করার আগে প্রভা হঠাৎ একটা ছেলের ছবি বের করে দীপ্রকে ফোনটা দিল। দীপ্র বলল, এটা কে? জুবায়ের। মানে? সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বলেছিলাম তোকে। এনগেজমেন্টের দিন হয়তো নেক্সট উইকে ঠিক হবে। মাই গড, তুই এখন বলছিস এটা? কংগ্রাচুলেশনস, অবশেষে সেটেল করছিস। এতদিন পেটে নিয়ে বসেছিলি? বলিসনি কেন? সারপ্রাইজ দিতে চেয়েছিলাম ওকে নিয়ে এসে, কিন্তু এখন মনে হলো তোকে দেখাই। শুভ্র আর চোখে নয়, ভালো করে তাকিয়ে দেখে প্রভার দিকে তাকিয়ে বলল, কনগ্রাটস সুপ্রভা। ব্যাস এটুকুই। পুরো পথে দীপ্র বক বক করলে ওরা আর কেউ কথা বলল না। মনে মনে কথা না হলেও শুভ্র মনে তোলপাড় হয়ে যেতে লাগলো। প্রভা বিয়ে করবে বলে ঢাকায় যাচ্ছে, তাহলে আমাকে কেন এভাবে চুমু খেল? তখন তো মনে হয়েছে আমার আগের প্রভা, যেমনটা হয়েছিল সেই প্রথমবার। কি প্রচন্ড বৃষ্টি ছিল সেদিন, তবুও প্রভা এসেছিল বাসায়। কেউ ছিল না, মা সেদিন দীপ্রকে নিয়ে বরখালার বাসায় গিয়েছিল। শুভ্রর সাথে প্রায় বছর পেরিয়েছে তখন সুপ্রভার সম্পর্কের। কেউ জানে না দুজনে প্রেম করছে বছর ধরে। আমাদের বাসায় আজ কেউ থাকবে না প্রভা। ও তাই? তুমি একা? হ্যাঁ। আসবে? আমি তোমাকে একটা মিষ্টি খাওয়াতে চাই, এটা আসলে বাসার বাইরে আনা সম্ভব না। সুপ্রভা বলল, আচ্ছা আসবো। কলিং বেল বাজার সাথে সাথে দরজা খুলে দিল শুভ্র। এসো। কি বলেছো বাসায়?
বলেছি চৈতির বাসায় যাচ্ছি, দুপুরে থাকবো, খুঁজতে যায় যদি। সুপ্রভা তাকিয়ে বলল, গেলে যাবে, না পেলে ফোন করবে, কিছু একটা বলে দিব। ভয় পাও না তুমি? কিসের ভয়? ধরা পড়ে গেলেই ভালো, সবাই আমাদের বিয়ে দিয়ে দিবে তাহলে। বিয়ে করতে চাও আমাকে? মানে কি, তুমি চাও না? শুভ্র মাথা চুলকে বলল, খুব চাই, আমার বউ হবে প্রভা। সুপ্রভা ব্যাগটা রেখে শুভ্র কাছাকাছি চলে গেল। কি যেন খাওয়াবে বলেছিলে? শুভ্র বলল, তুমি ভীষণ দুষ্টু প্রভা। প্রভা কাছাকাছি আসার পরে শুভ্র হঠাৎ প্রভার গালে আলতো করে একটা চুমু খেল। কিন্তু সুপ্রভা, সে শুভ্রকে ছাড়ল না। ওর পুরো ঠোঁট শুষে নিল নিজের তুলতুলে গোলাপি ঠোঁট দিয়ে। আনাড়ি প্রভার চেষ্টা দেখে শুভ্র বলল, এভাবে না প্রভা। প্রভা সরে গেল না। শুভ্র গলা জড়িয়ে বলল, তাহলে কিভাবে? শুভ্র প্রভার কানে ফিসফিস করে বলল, আমি শিখিয়ে দিচ্ছি তোমাকে। তারপর শুভ্র ঠোঁটে ঠোঁট রেখে ওর মাথা পিছনে দুহাত দিয়ে নেশাগ্রস্তের মতো আঁকড়ে ধরেছিল প্রভা। নিঃশ্বাস আটকে না আসা অব্দি ছাড়েনি। ধুর, কি সব ভাবছে শুভ্র। শুভ্র হাসল মনে মনে। একদম একই রকম অভিমানী খ্যাপা আছে। মনে হচ্ছিল চুমু খেয়ে রাগ কমিয়ে দিই। তাই কাছে গিয়েছিল হুট করেই। শীত, আবারও একই রকম ভাবছে শুভ্র। আর প্রভা বিয়ের কথা মাথায় রেখে এত কাছে চলে এলো। এটা কি ওর প্রতিশোধ নাকি প্রেম? চলবে। সানজানা আলমার্সিকতা 11। খালামণির বাসায় ঢুকে ফ্রেশ হয়েছে প্রভা। হাত নিয়ে বসে আছে খালামণি, ফোন বেজেই চলেছে। ওয়াশরুম থেকে বের হয়ে প্রভা দেখল একটা আননোন নম্বর। তবুও কল ব্যাক করলো, কত জরুরি ফোনই তো হতে পারে। ফোন রিসিভ করার পরে ওপাশ থেকে বলল, প্রভা, আমি শুভ্র। হ্যাঁ, বলেন কি প্রয়োজন? প্রভা, তোমার সাথে আমার কিছু কথা আছে, আমার কথাগুলো একবার শোনো। বলেন। এভাবে বলা যাবে না, কোথাও বসে চলো। আপনার আমার সাথে কি এমন কথা থাকতে পারে আমি বুঝতে পারছি না। কথা তো আছেই প্রভা, কথা না থাকলে তুমি আমার কাছে আসতে পারতে না। দেখুন, আমি তো মানুষ, মানবিক অনুভূতি আমারও আছে। একটা কথা তো অস্বীকার করার উপায় নেই, আমি আপনাকে পছন্দ করতাম। পছন্দ? আমাদের মধ্যে সম্পর্কটা শুধু পছন্দ অবধি ছিল? না, আরো অনেক গভীর ছিল। বোকা প্রভার সামনে পেছনে না ভেবে নিজেকে উজাড় করে ভালোবেসেছিল। সে ভালোবাসার জন্য তাকে অনেক বেশি কাঁদতে হয়েছে। আর আপনি আর আমি আলাদা দুজন মানুষ। হ্যাঁ, সামনে আসার পরে আমিও ইমোশনাল হই। আপনি আর নিজেকে সামনে রাখার চেষ্টা করেন না। আপনারও তো বান্ধবী আছে, দেখলাম তো, জামা কাপড় ছাড়াই আপনার সাথে গল্প করছিল। সুযোগ পেয়ে প্রভা খোঁচা দিয়ে দিল। প্রভা, তুমি এখনই বিয়ের সিদ্ধান্ত নিও না। আমার সাথে একটু দেখা করো প্লিজ। আমাকে এক্সপ্লেইন করার সুযোগ দাও। সুপ্রভা বলল, আজ বা কাল পারবো না। তারপরে? অবশ্যই তোমার ওই পাত্রের সাথে দেখা করার আগে। না, আমি আগে দেখা করব, তারপরে। প্রশ্নই আসে না। তুমি আগে আমার সাথে দেখা করবে, আমার সাথে কথা বলবে। না, আমি যখন না বলেছি তখন না। শুভ্র বলল, ঠিক আছে, তোমার সময় হলে আমাকে জানিও, আমি অপেক্ষা করব। দীপ্র ঢুকেছে রুমে। শুভ্রকে জিজ্ঞেস করলো, কার সাথে কথা বলছিলি, এত সিরিয়াস হয়ে গেলি কেন? এমনি। প্রভা দেখা করতে যাবে কবে, জানিস? কার সাথে? জুবায়ের, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ও, কাল বিকেলে। আমাকে যেতে বলেছে। কেন? কোথায় যাবে? একটা রেস্টুরেন্টে, ধানমন্ডিতে। শুভ্র মাথা চুলকে বলল, আমারও একটা মিটিং আছে ওইদিকে, এক বন্ধু খুব করে ধরেছে। ওখানেই আসতে বলি, তোকে নিয়ে গেলাম, একসাথে দুই কাজে হবে তাহলে। অন্য কোথাও বসো, তোকে দেখলে প্রভা যদি লজ্জা পায়।
শুভ্র মনে মনে ভাবলো, হাদা একটা, এতদিনে বুঝলি না প্রভা আমাকে কিছুকে দেখে। মুখে বলল, কোনো সমস্যা নেই, আমি তোদের সামনে যাব না, আশপাশে থাকবো। প্রভা ঠিক করে নিয়েছে জুবাইরকে আগেই ওর প্রেমের কথাটা বলে দিবে। মাথার মধ্যে এসব রেখে প্রভা বিয়ে করতে পারবে না। রেস্টুরেন্টে বসে প্রভা ভেবে নিল একটু আলাদা বসে জুবাইরের সাথে কথা বলে নিবে। দীপ্র ঢুকলো প্রভার পরে। প্রভাকে দেখে হাত নাড়ল দীপ্র। প্রভা উত্তরে হাসতেই দেখলো পেছনে শুভ্র একটা হাফ প্যান্ট আর হোয়াইট টি শার্ট পরে চলে এসেছে। টি শার্টে লেখা আই লাভ ইউ। প্রভা হতভম্ব হয়ে গেল, এখানে শুভ্র আসার মানে কি? দীপ্র এত গাধা কেন? তবে শুভ্র ওদের সাথে বসলো না। রেস্টুরেন্টের স্পেস অনেক বড়। শুভ্র বসলো একদম রাস্তার দিকে। প্রভা যেখানে বসেছে সেখান থেকে শুভ্রকে দেখা যাচ্ছে। এই, তোকে একা আসতে বললাম না? প্রভা বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো দীপ্রকে। ও, ভাইয়া আমার সাথে আসেনি, ওর বন্ধু আসবে। এখানে আসবে? খুব। প্রভা আর কথা বলল না। আর চোখে দেখলো দীপ্র বেশ ফুরফুরে মেজাজে কফি খাচ্ছে। জুবাইর এলো বেশ কিছুক্ষণ পরে। সমস্যা হলো, প্রভার চোখ একটু পরপর শুভ্র দিকে চলে যাচ্ছিল। ওদের কথা বলার সুযোগ করে দিয়ে দীপ্র উঠল। জুবাইর জিজ্ঞেস করলো, আর কারো আসার কথা? প্রভা বলল, না। কেন? তুমি এদিক ওদিকে তাকাচ্ছ তাই। প্রভা মনে মনে বলল, আসার কথা না, তবুও এসে বসে আছে, এমন হ্যাংলা ছাছড়া আগে ছিল না। এত ঢং করছে এখন, তাহলে ছেড়ে চলে গিয়েছিল কেন? কেন এতগুলো বছরে একবারও কল করেনি? প্রভা জুবাইরকে বলল, আপনার সাথে আমার কিছু ব্যক্তিগত কথা বলার আছে। বলো। আমার একটা অ্যাফেয়ার ছিল। একটা? আমার তো কয়েকটাই ছিল। কয়েকটা? হুম। আপনি সিরিয়াসলি নিচ্ছেন না? আমি মনে করি বিয়ের আগে আপনাকে আমার সম্পর্কে সব জানিয়ে দেওয়া প্রয়োজন। কেউ আপনাকে না বললেও আমি মন থেকে ভালো থাকতে পারবো না। বাই এনি চান্স সে কি এখানে আছে? প্রভা চমকে উঠল। শুভ্র কথা জুবাইরের বুঝতে পারার কথা না। ও নিশ্চয়ই দীপ্রর কথা ভাবছে। না না, দীপ্র আমার বন্ধু। আমি ওর কথা বলিনি। তাহলে? সামনের টেবিলে একজন তোমাকে খুব আগ্রহ করে দেখছিল, তুমিও দেখলাম এদিক ওদিকে দেখাচ্ছ, তাই জিজ্ঞেস করলাম। প্রভা চারপাশে তাকিয়ে কোথাও শুভ্রকে দেখল না। তারপর বলল, না, এখানে কেউ নেই। আমি একটু ওয়াশরুম থেকে আসছি। প্রভা ওয়াশরুমে ঢুকতে গিয়ে দেখল শুভ্র স্মোকিং জোনে দাঁড়িয়ে সিগারেট টানছে। ঘুমাইতো শলাকা দুই আঙুল দিয়ে ধরে সাধারণভাবেই দাঁড়িয়ে আছে শুভ্র। সুপ্রভা দাঁড়িয়ে পড়ল। অসহ্য ভালো লাগা এই বদ ছেলের জন্য কেউ সিগারেট টানছে, সেটা দেখতেও এত ভালো কেন লাগবে? ওয়াশরুমে ঢুকে পড়ল সুপ্রভা। বের হয়ে দেখল শুভ্র দাঁড়িয়ে আছে। সুপ্রভা না তাকিয়ে বলল, এখানে কেন এসেছেন? শুভ্র বলল, জানি না, সত্যিই জানি না। তোমাকে বিব্রত করার জন্য সরি। আমি বিব্রত হইনি। আপনার যদি সত্যি কাজ থাকে তাহলে থাকুন, আর যদি এমনি এসে থাকেন তাহলে চলে যান। শুভ্র বলল, প্রভা, আমার কিছু করার ছিল না। তখন দীপ্র কোথাও চান্স না পেয়ে প্রচন্ড ডিপ্রেশনে ছিল, দেখেছো তুমিও। ওকে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াতে হবে, এই চাপ ছিল মায়ের উপরে। তুমি জানো আমি স্কলার স্টুডেন্ট কখনো ছিলাম না, দেশে খুব ভালো কোনো জবও পাচ্ছিলাম না। তাই চেষ্টা করছিলাম বাইরে চলে যাওয়া যায় যদি। সুপ্রভা বলল, আমি এসব শুনে এখন কি করব? কিছু করার দরকার নেই প্রভা। শুধু শুনে রাখো, যখন আমার বাইরের বিষয়টা ঠিকঠাক তোমাকে বলবো ভেবেছি, তখন একদিন দীপ্র মাঝরাতে আমাকে জানালো ও তোমাকে ভালোবাসে, তোমাকে প্রপোজ করতে চায়। আমি শুনে চুপ হয়ে গেলাম। আমি জানি দীপ্র তোমার ভালো বন্ধু। ও তোমাকে কবে থেকে পছন্দ করতে শুরু করেছিল আমি জানি না। যদিও তোমাকে প্রপোজ করে জানতে পারে
আমাদের একটা সম্পর্ক চলছে, এমনিতেই ও ডিপ্রেশনে ছিল। ব্যাস, আমাদের সম্পর্ক এতটাই ঠুনকো ছিল, এইটুকু কারণে আপনি আমাকে কিছু না জানিয়ে ইউএসের টিকিট কনফার্ম করে ফেললেন। আর আমি যখন জানলাম তার পরদিন আপনার ফ্লাইট, আবার কোনো কিছু না জানিয়ে কোনো যোগাযোগ রাখলেন না। দীপ্রর কাছে তো শুনেছি আপনার একটা অ্যাফেয়ারও আছে ওখানে, ফিরে গিয়ে বিয়ে করবেন, তাহলে কেন আবার আমার বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন? দীপ্রকে তুমি অ্যাকসেপ্ট করবে না, এটা আসলে আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম তোমাদের মাঝে একমাত্র সমস্যা আমি। সুপ্রভা তাচ্ছিল্য করে হেসে বলল, এই আপনি আমাকে চিনতেন, ভালোবাসেন বলতেন, আসলে আপনার কোনো অনুভূতি ছিল না আমার জন্য, শুধু টাইম পাস করেছিলেন। এইটুকু কথা হতে সময় লাগলো 10 মিনিটের মতো। রেস্টুরেন্টে অনেক সময়। সুপ্রভা বাইরে তাকিয়ে বলল, আমি আসছি। শুভ্র সুপ্রভার হাতটা ধরে ফেলল, প্লিজ প্রভা, বিয়েতে রাজি হয় না। আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। আমি তোমাকে যতবার ভুলতে চেয়েছি, আমার মনে তুমি আরো শক্ত হয়ে বসে গেছো। সুপ্রভা বলল, আমার বছরগুলো নষ্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যেটা শেষ হয়ে গেছে সেটা আর আমি শুরু করতে চাই না। কিন্তু আমি তো আসলে টাইম পাস করিনি, সত্যিই ভালোবেসেছিলাম। তাই আমার ইমোশন মরে যায়নি। আমি এটাকে আর প্রশ্রয় দিতে চাই না। জুবাইরকে আমি বিয়ে করব। সুপ্রভা হাত ছাড়িয়ে নিয়ে বের হয়ে গেল। জুবাইর সুপ্রভাকে দেখে বলল, কোনো সমস্যা? এতক্ষণ লাগলো? সুপ্রভা বসে বলল, আপনি ঠিকই বলেছিলেন, ওখানে শুভ্র বসেছিল, আমার এক্স। আমাকে কিছু একটা বলতে এসেছিল, ওয়াশরুমে বেসিনের সামনে দাঁড়িয়ে কথা বললাম। জুবাইর বলল, কথা হলো? হুম। জুবাইর টিস্যু ভাঁজ করতে করতে বলল, সুপ্রভা, আমার মনে হচ্ছে আপনি শুভ্রকে ভালোবাসেন। সুপ্রভা বলল, ভালোবাসি, একটা সম্পর্কও ছিল, সেটা ভেঙে গেছে 4 বছর আগে। এখন সমস্যা হচ্ছে ও দীপ্রর বড় ভাই। দীপ্র আমার অনেক কাছের বন্ধু, বারবার তাই সামনে আসছে, আমার একটু সমস্যা হচ্ছে। দীপ্র জানে না, তাই না? হ্যাঁ, ও কিছুই জানে না। ও সহজ ভালো মানুষ, এত জটিলতা নিয়ে কিছু ভাবে না। সুপ্রভা, আজ তুমি ভীষণ আর্নেস্ট। এখনই কোনো সিদ্ধান্ত নিও না। তুমি আমাকে বিশ্বাস করেছো, নিজের সবচাইতে সিক্রেট বিষয়টা আমার কাছে রিভিল করেছো, আমি তোমার বিশ্বাসের সম্মান রাখবো। আমি সব সময় চেয়েছি এমন একজন মানুষ যে অনেস্ট হবে। তুমি তেমনই একজন। আমরা পরে কোথাও মিট করে গল্প করবো, কেমন? সুপ্রভা হাসলো অল্প করে। আর একটা কথা, তুমি ভীষণ মিষ্টিও। সুপ্রভা হেসে ফেলল। আরেকটা সিগারেট শেষ করে শুভ্র বের হয়ে দেখল সুপ্রভা হাসছে জুবাইরের দিকে তাকিয়ে। ওর মাথা গরম হয়ে গেল, মনে হচ্ছে সামনের জুস বার থেকে একটা কাঁচের বোতল নিয়ে জুবাইরের মাথা ফাটিয়ে দিয়ে আসে। বিয়ে করা বের করে দিতে পাছা দিয়ে, বদ ছেলে একটা। জুবাইর চলে যাওয়ার সময় প্রভা দীপ্রকে ডাকলো। দীপ্রর সাথে হ্যান্ডশেক করে জুবাইর চলে যেতেই শুভ্র এসে ওদের সাথে বসলো। প্রভা খুব অবাক হলো, কারণ এতদিন শুভ্র কখনো দীপ্রর সামনে প্রভার সাথে খুব এক কথা বলেনি। সুপ্রভা বলল, আমি এখন উঠবো দীপ্র। শুভ্র বলল, বসো, তোমার তো কিছু খাওয়া হয়নি। সুপ্রভা বলল, বাসায় গিয়ে খাবো। দীপ্র বলল, কিছু একটা খেয়ে যায়। না রে, এখন আর কিছুই খাবো না, উঠছি। দীপ্র বলল, আমি গিয়ে আসি, একটু ওয়েট কর। না, তুই থাক এখানে, আমি চলে যাব বলে সুপ্রভা উঠল। শুভ্র বলল, দীপ্র তুই বসো, তোর সাথে আমার কথা আছে। প্রভা চলে যায়। দীপ্র একটু অবাক হলো, ভাইয়ার আর কি হলো? প্রভা সত্যিই চলে গেল। শুভ্র একটা লাইটার বের করে একটা সিগারেট জ্বালাতে গেলেই ওয়েটার এসে বলল, স্যার, নন স্মোকিং জোন, প্লিজ স্মোকিং জোন ব্যবহার করুন। শুভ্র সিগারেট নিভিয়ে ফেলল। ভাইয়া কিছু হয়েছে? শুভ্র এদিকে ওদিকে তাকিয়ে বলল, না কিছু না। ওর ভেতরের অস্থিরতা একা একা আর নিতে পারছে না।
প্রভা জিদ করছে এখনো প্রভা শুধুই শুভ্রকে ভালোবাসে। জুবাইর বেশ রাতের দিকে ফোন করলো সুপ্রভাকে। কি করছো? ব্যস্ত? না না, একদম না। বলুন। তুমি করে বলা যায় না? যাবে না কেন? একটু সময় লাগবে। এক কথা দুই কথায় আলাপ জমলো যখন শুভ্র প্রভাকে ফোন করলো। কল ওয়েটিং। প্রায় 1 ঘন্টার মধ্যেও প্রভা জুবাইরের ফোনটা রাখলো না। শুভ্র অনবরত চেষ্টা করে যাচ্ছিল। শেষে শুভ্র বের হয়ে প্রভার আন্টির বাসার সামনে চলে এলো। প্রভা যখন ফোন রাখলো, দেখলো 41টা মিস কল। প্রভা ব্যাক করতেই শুভ্র বলল, গল্প শেষ হলো? শুভ্র, আপনি আমাকে এভাবে বলতে পারেন না। আমি সব পারি প্রভা। হ্যাঁ, সেটা তো দেখেছি আমি। প্রভা, তুমি জুবাইরের সাথে আর কথা বলবে না, একবারও না। 100 বার বলবো, 1000 বার বলবো। এখনই আবার ফোন করব। একবার বারান্দায় আসবে, আমি তোমাদের বাসার সামনে। মানে? প্রভা ঘড়ি দেখলো, 1:15 বাজে। 1:15টার সময় আপনি এখানে কি করছেন? বাইরে আসতে পারবে? না। আমি অপেক্ষা করছি, বারান্দায় এসো। এসো প্লিজ। প্রভা বারান্দায় গিয়ে দেখলো শুভ্র দাঁড়িয়ে আছে, সেই চিরচেনা ভঙ্গিতে। প্রভার মনে হলো এক ছুটে শুভ্র কাছে চলে যায়, কিন্তু কখনোই এই আবেগকে প্রশ্রয় দেওয়া উচিত হবে না। প্রভা বলল, আপনি চলে যান এখন। না, এখানেই দাঁড়িয়ে থাকি। আগে তুমি বলো, তুমি বিয়ে করবে না? শুভ্র, আপনি এখন যেটা করছেন সেটা টিনেজার ছেলেরা করে। আমার মনে হয় আপনার বয়স এখন 30-এর কাছে, তাই না? এসব দেখে ভুলে যাওয়ার মতো প্রভা এখন বেঁচে নেই, রাখছি। কাল দেখা করো, কোথাও বসে একটু কথা বলি। আপনার সাথে আমার কথা শেষ হয়ে গেছে। কিচ্ছু শেষ হয়নি প্রভা। প্রভা একটু হেসে বলল, এতদিন কোথায় ছিল আপনার এই অ্যাটিটিউড? শুভ্র বলল, দ্বিধা ছিল, কিন্তু তুমি যখন আমাকে চুমু খেয়েছো, দ্বিধা কেটে গেছে। তুমি এখনো আমাকেই ভালোবাসো? প্রভা বলল, ইমোশনাল হয়েছিলাম, এখন আর সেই ইমোশন নেই। শুভ্র, আমি জুবাইরকে বিয়ে করব। ওকে যখন চুমু খাবো, তখন আগের চুমুটা আর মনে থাকবে না। আপনি আর আমাকে ফোন না করলেই ভালো হয়। তুমি একজনকে চুমু খেলেও আমাকে ভুলতে পারবে না। আমিও পারিনি। যত মেয়েকে চুমু খেয়েছি, প্রতিদিনের তোমার কথা মনে হয়েছে। আপনি কতজন দিয়ে চুমু খেয়েছেন? মনে নেই, মনে বলতে হবে। ভালো, আপনি কাউন্ট করেন। আপনার এক্সের তালিকায় প্রভা ছিল, এখন আর নেই। ব্যাস, এই তো। প্রভা কখনো আমার এক্স ছিল না। শুরু থেকে আজ অবধি প্রভা শুধুই শুভ্র। প্রভা বলল, শুভ্র, এই ড্রামা কতক্ষণ চলবে? শুভ্র রেগে ফোনটা কেটে দিল। একটু পরে আবার ফোন করলো, প্রভা রিসিভ করলো না। ফোন এয়ারপ্লেন মোডে দিয়ে শুয়ে পড়লো, মায়া কাটাতে হবে। শুভ্র গেল না, ওখানেই গাড়িতে বসে থাকলো। প্রভার ঘুম ভাঙল 6:30টায়। কেমন একটা অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে শুভ্র আছে আশেপাশেই। কৌতূহল বস্ত বারান্দায় গিয়ে দেখলো শুভ্র গাড়িটা বাসার সামনেই। মানে কি সারা রাত এখানেই ছিল নাকি? প্রভা আলুথালু বেশি বাসা থেকে বের হয়ে গেল। আপনি এখানে সারা রাত ছিলেন? প্রভা জানতে চাইল। শুভ্র হাই তুলল। এখন চলে যান প্লিজ। আপনি তো সব শেষ করেই গিয়েছিলেন। ইভেন দেশে ফেরার পরেও আপনার মধ্যে আমি কোনো অনুভূতি দেখিনি। আর যেমন করে আমাকে বিব্রত করছেন কেন? শুভ্র গাড়ি থেকে নেমে প্রভাকে বলল, চলো কোথাও বসে কথা বলি। প্রভা নিজেই অন্য পাশের দরজা খুলে উঠে বসল। শুভ্র ড্রাইভিং সিটে বসে বলল, থ্যাঙ্কস, এবারে অন্তত নিজেই এসেছো প্রভা। আপনার কি মনে হয় না আমাকে ছেড়ে যাওয়ার কারণটা খুব সিলি ছিল? শুভ্র বলল, দূরে গেলেই কি ছেড়ে যাওয়া হয় প্রভা? প্রভা কিছু বলল না উত্তরে। একটা নিরিবিলি জায়গা দেখে শুভ্র থামল। প্রভা, ওই মুহূর্তে হয়তো আমার মাথা কাজ করছিল না। মনে হচ্ছিল আমি না থাকলে হয়তো দীপ্র তোমাকে। প্লিজ স্টপ ইট।
এই ননসেন্স কথাগুলো আমি আর শুনতে চাই না। আমি বাসায় যাব। প্রভা আর্নেস্ট হয়ে গেল। শুভ্র একটা সিগারেট ঠোঁটে দিতেই প্রভা টেনে ফেলে দিল। শুভ্র ভুরু নাচিয়ে বলল, ওকে, নো স্মোকিং ডন। তারপর অনেকক্ষণ কেউ কোনো কথাই বলল না। শুভ্র নীরবতা ভেঙে বলল, প্রভা, তুমি আমাকেই ভালোবাসো। আমার জায়গায় এই পৃথিবীর কোনো ছেলেই আসতে পারবে না। প্রভা একটু সময় চুপ করে বলল, একদম ঠিক, আপনার জায়গায় অন্য কেউ আসতে পারবে না, তবে নতুন জায়গা তৈরি হবে। আর এটা সত্যি, আমি আপনাকে ভালোবাসতাম, কিন্তু আমার জীবনে আমি আপনাকে চাই না। একদমই চাই না। শুভ্র সহসা প্রভার হাতটা চেপে ধরল। কারো সাধ্য থাকলে তাকে নিয়ে যেতে বলো তোমাকে। কেউ পারবে না। প্রভা হাত ছাড়িয়ে নিতে গেল, কিন্তু শুভ্র এত জোরে ধরেছে যে ছাড়াতে পারল না। ছাড়ুন, আর আমার অফিস আছে, আমি এখন ফিরবো। কিছু সময় পরে শুভ্র বলল, জুবাইর ভালো ছেলে, ওকে আর জড়ানো দরকার নেই, আজই ওকে না করে দেবে। প্রভা একটু হাসল। শুভ্র বলল, যেটা বললাম সেটা মাথায় রেখো। আমি কিন্তু তোমাকে বিয়ে করতে দিব না। বিয়ের আসরে গিয়ে তোমাকে নিয়ে আসবো। আমি সব পারি। আর আমি গেলে তুমিও না এসে পারবে না। এসব নাটকের কোনো প্রয়োজন নেই। আজই তুমি না করবে। আর আমি ফিরে গিয়েই আমার আম্মাকে পাঠাবো তোমাদের বাসায়। প্রভা উত্তর দিল না। শুভ্র প্রভাকে ওর বাসার সামনে দিয়ে এলো। সারাদিনে ঢাকায় শুভ্র কিছু কাজ ছিল। তারপরে ঢাকা থেকে ফিরে যাবে। ফিরতে রাত হয়ে রাতে রুমে ঢুকে দেখলো দীপ্র মুখে দেখছে। দীপ্র, তোর সাথে আমার কিছু কথা আছে। বল। আচ্ছা, তুই প্রভাকে প্রপোজ করেছিলি? সেভাবে না, ও কখনো আমাকে সেভাবে দেখেনি। ওর সম্ভবত কারোর সাথে একটা সম্পর্ক ছিল, সেটাও আমাকে বলেনি। কেমন বন্ধু তোর, তুই জানতে চাসনি? একজন যদি তার একান্ত ব্যক্তিগত কথা না বলে তাকে জোর করা খুবই বিয়ার। তুই প্রভার কথা জিজ্ঞেস করছিস কেন? কারণ ওর যার সাথে সম্পর্ক ছিল সে কি জানিস? দীপ্র একটু অবাক হয়ে তাকালো। ভাইয়া প্রভার বয়ফ্রেন্ডকে চেনে? তুই কখনো বলিস নাই তো তুই প্রভার বিষয়ে এত ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড না দীপ্র, প্রভার সাথে প্রেমটা ছিল আমার। দীপ্র হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, মানে? মানে তোকে বলেনি কারণ আমি নিষেধ করেছিলাম। সম্পর্কটা আজকের নয়, আমরা যখন প্রথম নিলাম ওখানে, তোর মনে আছে, ও নোট নিতে এলো ওর বন্ধুদের না দেওয়ার অজুহাতে। দীপ্র মনে করে বলল, হ্যাঁ। ও আসতো ঠিক তখনই যখন আমি যেতাম। আর তোর মাঝে মাঝেই কিছু নোট মিসিং হয়ে যেত, যেটা প্রভাতকে দিত। হ্যাঁ, তোর নোটগুলো আমি সরিয়ে ফেলতাম দীপ্র। দীপ্র অপোজিট হয়ে বলল, তাহলে তোরা দুজনই আমাকে বোকা বানিয়েছিস এতগুলো বছর ধরে? শুভ্র বলল, না, আমরা একত্রে জানাতে চেয়েছিলাম, কিন্তু তখন একদিন তুই জানালি যে প্রভাকে তুই পছন্দ করিস। আমি তোকে জানাতে পারলাম না। কিছু না বুঝতে পেরে তোদের মাঝ থেকে নিজেই সরে গেলাম। কিন্তু আমি একটা ভুল করেছিলাম, প্রভাকে এক মুহূর্তের জন্য মন থেকে সরাতে পারিনি। দীপ্র একটু সময় চুপ করে থেকে বলল, তাহলে আজ এতদিন পরে এইসব কথা তুলে কি লাভ? লাভ হচ্ছে, এখন মাকে বলতে হবে প্রভার বাসায় কথা বলতে। আমি আর পারছি না দীপ্র। প্রভাকে ছাড়া অন্য কাউকে ভাবা আমার পক্ষে সম্ভব না। দীপ্র বলল, এটা এখন আর সম্ভব না। অবশ্যই সম্ভব। দীপ্র বলল, মনে হচ্ছে না। প্রভার এনগেজমেন্ট শুক্রবারে, জুবাইরের সাথে। ঘন্টাখানেক আগেই জানিয়েছে আমাকে। সুপ্রভা জুবাইরকে বিয়ে করতে রাজি হয়েছে, এটা কিভাবে সম্ভব? শুভ্র বিশ্বাস হতে চায় না। দীপ্র, এখন দায়িত্ব তোর নিতে হবে। প্রভা তোর ভালো বন্ধু। আমি জানি ও শুধু আমাকেই ভালোবাসে, এখন জিদ করে বিয়ে করছে। জিদ করছে না ভাইয়া, তুই চলে যাওয়ার পরে ও কেমন এলোমেলো হয়ে গিয়েছিল। আমি জানতাম ওর পছন্দের মানুষ ওকে ছেড়ে গেছে, কিন্তু একবারের জন্য বুঝতে পারিনি সেই মানুষটা তুই ছিলি।
তার জন্য কারণ ছিল দীপ্র, তুই আমাকে জানিয়েছিলি প্রভাকে তোর পছন্দ। আমি কি করতাম তখন? আজকে এত কথা বলছিস, সেদিন কেন বলিসনি? শুভ্র নিজের ভুল খুব ভালো করে বুঝতে পারছে, কিন্তু নিজের ভুল স্বীকার করা শুভ্র স্বভাবে নেই। ধীর স্থির দীপ্রর দিকে তাকিয়ে শুভ্র বলল, এখন শুধু একটাই সত্য, প্রভা শুধু আমার, ও অন্য কারো হতে পারবে না। তুই যা, প্রভাকে বুঝিয়ে রাজি কর। এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। সোজাভাবে বলবি, সোজা না হলে ইমোশনাল ব্ল্যাকমেইল করবি। বলবি ভাইয়া তোর জন্য সিক হয়ে গেছে, হসপিটালে ভর্তি করতে হবে। তুই কি ক্রেজি ভাইয়া? শুভ্র রহস্যময় হাসি হেসে বলল, প্রয়োজনে গেলাম হসপিটালে। জুবাইর এর সাথে সুপ্রভা শপিংয়ে বেরিয়েছে, এঙ্গেজমেন্ট রিং কিনবে ডায়মন্ড গ্যালারি থেকে। শোরুমে ঢোকার আগে জুবাইর বলল, সুপ্রভা এসো, একটা ড্রিঙ্কস নিয়ে নিই। প্রভা এগিয়ে গেল। জুস নিয়ে জুবাইর বলল, তুমি শিওর তুমি আমাকে বিয়ে করতে চাও? প্রভা অবাক হয়ে বলল, কেন, কোনো সন্দেহ আছে? না, সন্দেহ নেই। তবে একটা বিষয় মনে হচ্ছে, তুমি নিজে থেকে পালাতে চাইছো। এভাবে তুমি সারা জীবন বাঁচতে পারবে? একটা দীর্ঘশ্বাস লুকিয়ে, আমার সাথে তুমি হয়তো ভালো থাকবে, থাকার চেষ্টা করবে, কিন্তু তোমার সব অনুভূতি শুভ্র নিয়ে বসে আছে। তাই আরেকবার ভাবো প্লিজ। আরেকবার মানে? এখন আর ভাবার কিছু নেই। প্রভা শক্তভাবে জবাব দিল, শোনো, তুমি অনেক শক্ত একটা মেয়ে, কিন্তু শুভ্র সামনে গেলেই তুমি ভেঙে চলে যাচ্ছ। কি দরকার এই ভালোবাসা অস্বীকার করা? ওর হয়তো সত্যিই কোনো সমস্যা ছিল, যে কারণে তোমাকে ছেড়ে যেতে হয়েছিল। প্রভা আর কিছু উত্তর দিল না। জুবাইর ওকে সহজভাবে অ্যাকসেপ্ট করতে পারছে না। ওর মনে সন্দেহ ঢুকে গেছে। প্রভা সারা জীবন চেষ্টা করলে জুবাইরকে বোঝাতে পারবে না, ও শুভ্রকে ভুলতে চায়, বারবার চেষ্টা করেও ভুলতে পারছে না। ওরা আন্টি না কিনে ফিরে গেল বাসায়। দীপ্র ফোন করছে একটানা, প্রভা রিসিভ করলো অনেকক্ষণ পরে। কি হলো, কোথায় ছিলি? আংটি কিনতে বের হয়েছিলাম। কেনা হলো? না। কেন? পরে কিনবো। প্রভা, একটা কথা বলছি, তুই কোনো রিয়েক্ট করবি না। প্রভা বলল, আচ্ছা রিয়েক্ট করবো না। আমি রিয়েক্ট করতে ভুলে গেছি। ভাইয়া আমাকে সবটা বলেছে প্রভা। আমি প্রথমে ভীষণ কষ্ট পাচ্ছিলাম, তোরা আমাকে কিছু বলিসনি, বুঝতেও দিসনি। ওর মনে হলো এটা তোদের ভীষণ ব্যক্তিগত বিষয়। আমি সেখানে তৃতীয় ব্যক্তি। প্রভা কিছু বলার মতো খুঁজে পেল না। প্রভা, ভাইয়াকে অ্যাকসেপ্ট করে নে প্লিজ। আর কোনো কথা বাড়াস না। প্রভা চুপ করে থেকে বলল, শুভ্র কোথায়? ও আজকে বাসায় গেল। মার সাথে কথা বলে তোদের বাসায় পাঠাবে। প্রভা, ভাইয়া কল করছে, একটু রাখো তো রিসিভ করি। রাখতে হবে না, অ্যাড করে নে। দীপ্র হেসে অ্যাড করে নিল। সম্পূর্ণ অপরিচিত কণ্ঠে জিজ্ঞেস করলো, হ্যালো, কে আপনি? ফোন দেওয়ার কি হয় আপনার? দীপ্র বলল, কেন, কি হয়েছে, আপনি কে? ভাইয়া কোথায়? এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাসের সাথে। ফোনটা রাস্তায় পেলাম। কার ফোন থেকে খুঁজে পাচ্ছি না। দীপ্র হতভম্ব হয়ে বলল, লোকেশনটা কোথায়? ব্রিজ পেরিয়ে 1 ঘন্টা মতো পরে, পাঁচতলা বাজারের কাছে। প্রভার হাত থেকে ফোনটা পড়ে গেল। শুভ্র কোথায়? প্রভার মনে হলো সারা পৃথিবী কাঁপছে। ওর কিছু হয়নি তো? দীপ্র মাথা ফাঁকা করে ফেলল, যে কোনো কিছু হতে পারে। সবার আগে ওখানটায় লোকাল থানায় ফোন করতে হবে। রওনা হওয়া দরকার খুব দ্রুত। রাতেই বলছিল প্রয়োজনে হসপিটালে যাবে। কার কোন কথা কোন দিক থেকে সত্য হয়ে যায় কেউ বলতে পারে না। একটা কথা বলার আগে 100 বার ভাবা প্রয়োজন। এসব কথা এখন ভেবে লাভ নেই। প্রভার কল ঢুকেছে। দীপ্র, আমি যাব কল ধরেই প্রভা বলল। দীপ্র বলল, একটা অচেনা জায়গায় তোকে নিয়ে যাওয়া বোকামি হবে। প্রভা বলল, আমি অফিস থেকে গাড়ি নিয়ে নিচ্ছি। দীপ্র ঠান্ডা মাথায় বলল, প্রভা, আমি জানি তুই স্ট্রং,
এটা প্যানিক করার সময় না। প্রভা স্থির হয়ে বলল, আমি প্যানিক করছি না। প্রভা আর দীপ্র বের হয়ে গেল দ্রুতই। প্রভা অনুভূতি শূন্য হয়ে আছে। শুভ্র, যে কিনা প্রভার বুকের ভেতর প্রতি ইঞ্চি জায়গা জুড়ে রয়েছে, সে আর আছে কি নেই সেটা প্রভা জানে না। গতকালও দেখা হয়েছিল, তখন কেন প্রভা বলেনি, শুভ্র আমি তোমাকে খুব ভালোবাসি? সময় থাকতে কেন আমরা প্রিয় মানুষটাকে ভালোবাসি বলি না? কেন? প্রভার চোখ দিয়ে পানি পড়ছে। দেশে আসার পরে শুভ্রর সাথে শুধু এটি ছুটি দেখিয়েছে প্রভা। যেটুকু কাছে এসেছে, শুভ্র জোর করে এসেছে। কেন একটু নরম হলো না প্রভা? শুভ্র তো বারবার বোঝাতে চেয়েছে প্রভাকেই ভালোবাসে শুভ্র। দীপ্র প্রভার হাতটা ধরে আসতে বলল, কাঁদিস না প্রভা। কিচ্ছু হবে না। দীপ্রর কথায় কোনো ভরসা পেল না প্রভা। স্পটে পৌঁছে শুভ্র ফোনে কল দিয়ে কন্ট্রাক্ট করলো দীপ্র। একজন লোক এগিয়ে এলো, সাদা জোব্বা পরা। মাথায় পাগড়ি, স্থানীয় মাদ্রাসার শিক্ষক তিনি। ফোনটা কুড়িয়ে পেয়েছেন। ওনার সহযোগিতায় ওরা থানায় পৌঁছে শুভ্র গাড়িটা দেখতে পেল। থানার অফিসারকে পাওয়া গেল না। ভেতর থেকে জানা গেল, এখানে দুটো হাসপাতাল আছে, সেখানেই আহত সবার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। এখন অব্দি কেউ মারা যায়নি। প্রভা দম বন্ধ করে হাসপাতালে ছুটল। দীপ্র কিছুটা নিশ্চিত, এখানে হয়তো শুভ্রকে পাওয়া যাবে, কিন্তু ভাইয়ের কারো কাছ থেকে সাহায্য নিয়ে একটা ফোন কেন দিল না? এই জন্য নিশ্চিন্ত হতে পারছে না। প্রথম হাসপাতালে শুভ্রকে পাওয়া গেল না, ওর ছবি দেখে কেউ কিছু বলতে পারল না। পরের হাসপাতালেও কেউ শুভ্রকে চিনতে পারল না। এদিক ওদিক অনেক ছোটাছুটি করেও কোনো লাভ হলো না। প্রভা হতাশ হয়ে বসে পড়ল। দীপ্রর নার্ভাস লাগছে। কোথায় ভাইয়া? প্রভার সামনে রিসিপশন ডেস্ক, ডেস্কের পেছনে গ্লাস লাগানো। হঠাৎ প্রভার চোখ এল, মাথায় ব্যান্ডেজ করা শুভ্র। প্রভা জোরে চিৎকার করে উঠল, দীপ্র, ওই যে! দীপ্র দ্রুত হেঁটে গিয়ে শুভ্রকে ঝাঁপতে ধরল। শুভ্র একটু হেসে বলল, ছাড় তো, কি পাগলামি শুরু করলি? তুই একটা ফোন কেন দিস নাই? আমার ফোন কোথায় ছিটকে গেল, খুঁজে পেলাম না। মাথায় চোট লেগেছে, এখানে প্রাথমিক ট্রিটমেন্ট নেওয়ার পরে কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। এরপর বের হয়েই তো তোকে পেয়ে গেলাম। দীপ্র আসতে বলল, প্রভা এসেছে। শুভ্র এগিয়ে গেল প্রভার কাছে। প্রভা ওয়েটিং চেয়ারে বসে কাঁদছে। শুভ্র হাঁটু গেড়ে বসে বলল, কাঁদছ কেন? প্রভা হাত দিয়ে মুখ লুকিয়ে ফুপিয়ে উঠল। শুভ্র প্রভার হাত টেনে নামিয়ে চোখ মুছিয়ে দিল। এখন বুঝতে পারছো আমি তোমার কে? প্রভা কাঁদতে কাঁদতে বলল, কে না? তুমি আমার কে না শুভ্র। সমাপ্ত।